করছি, লাস্ট অব্দি দেখি কটা অঙ্ক করাতে পারি। বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো এই লেকচার, একটু বড় হবে। যাই হোক, আমি এখন স্টার্ট করছি এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল 24 থেকে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ধরে নেওয়া হয়তো এটাই আসছে পরীক্ষায়, এতটা ইম্পর্টেন্ট এটা। তাই জন্য বলছি যে এক্সাম্পল 24টা দেখতে হবে এক্ষুনি। ওপরে নিশ্চয়ই কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, পেজ নাম্বার 280, এক্সাম্পল 24। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তার আগে আমি একটু সলিড হেমিস্ফিয়ারের সম্বন্ধে বলে দিই। আমি এটা বোধহয় আগে বলে দিয়েছিলাম যে একটা যদি সলিড হেমিস্ফিয়ার হয় মানে হাফ কাটা তরমুজ, আর হেমিস্ফেরিক্যাল শেল মানে কি? বাটি। তাহলে সলিড হেমিস্ফিয়ারের সিজিটা, আচ্ছা আমি সিজি যদি আমাদের সিলেবাসে নেই, সেন্টার অফ গ্র্যাভিটি, আমি একটা জিনিস বলেছিলাম। কি বলেছিলাম? যে একটা বডির সিজি কিন্তু সেই বডিটা লাইন অফ সিমেট্রির উপরে লাই করে। মানে যেই লাইনটা বডিকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছে, তাহলে এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে এই লাইনটা হেমিস্ফিয়ারকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছে। সো এই লাইনটার উপরেই কিন্তু হেমিস্ফিয়ারের সিজিটা লাই করবে। এর ব্যাপারটা হচ্ছে এই লাইনের উপরে তো কোটি কোটি পয়েন্ট, কোন পয়েন্টে হেমিস্ফিয়ারের সিজি হবে সেটা কি বলে দিয়েছিল? এটা বলেছিলাম যে সলিড হেমিস্ফিয়ারের সিজি তার ভার্টিক্যাল রেডিয়াসটা, মানে যেই রেডিয়াসটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। ভার্টিক্যাল তো এটা মনে হচ্ছে ভার্টিক্যাল করে, বাট আমি ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি যেই রেডিয়াসটা হচ্ছে হেমিস্ফিয়ারটা লাইন অফ সিমেট্রি, সেই স্ট্রেট লাইনটায় মানে সেই রেডিয়াসটাকে জি পয়েন্টটা 3:5 রেশিওতে কাট করবে। তাহলে হেমিস্ফিয়ারের সিজি তার লাইন অফ সিমেট্রি বা তার লাইন অফ সিমেট্রির উপর যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটাকে 3:5 রেশিওতে কাট করছে। মানে আমি যদি রেডিয়াসটাকে বলে দিই স্মল এ, তাহলে ওজির মানটা কত হবে? 3a/8, আর এজির মানটা অবভিয়াসলি 5a/8। সিম্পল জিনিস। এবার এখানে একটা এরকম সলিড হেমিস্ফিয়ারের অঙ্কই বলেছে। ওকে, এবার থেকে আমরা কি বলেছে, বইটা সামনে রাখবি অথবা এখানে তো কোশ্চেন অলরেডি দেওয়া আছেই। কি বলছে দেখেন, সলিড হেমিস্ফিয়ার ইজ সাপোর্টেড বাই আ স্ট্রিং ফিক্সড টু এ পয়েন্ট অন ইটস রিম। আচ্ছা, রিম মানে আগে বলে দিই, রিম মানে হচ্ছে কিছুই না, এই যে হেমিস্ফিয়ারের ওপর যে সার্কেলটা আছে সেই সার্কেলের যে রেডিয়াসটা মানে ডায়ামিটারটা আছে না, এই ডায়ামিটারটা আর সার্কেলের পেরিমিটার পুরোটা কি রিম বলে, আর কিছু না। ঠিক আছে? তাহলে সার্কেলের যে রিমটা আছে মানে হেমিস্ফিয়ারের আপার যে সার্কেলটা আছে সেই সার্কেলের পেরিমিটার বা তুই রেডিয়াস, তুই যেটাকেই বলতে পারিস সেটাকে রিম বলবো। ঠিক আছে? জানি। এবার দেখ কি বলছে, এবার দেখ বলছে রিম and to a point on a smooth vertical wall with which the curved surface of the sphere is in contact. If theta comma phi are the inclination of the string of the plane base of the hemisphere to the vertical, prove that proof কি করতে বলেছে আমাদের? প্রুফ আমাদের করতে বলেছে ফাই আর থিটার মধ্যে সম্পর্ক। এবার বলে দিই ফাই আর থিটাটা কি, তার আগে বলে দিই হেমিস্ফিয়ারটা আছে কিভাবে। বলছে হেমিস্ফিয়ার যে রিম আছে, রিম মানে কি আমি কি বললাম, এই সার্কেলের পেরিমিটারটা। এবার পেরিমিটারের উপরেই একটা পয়েন্ট এ কনসিডার করেছে। এই এ পয়েন্ট থেকে একটা স্ট্রিং অ্যাটাচ করে সেই স্ট্রিংটাকে কিন্তু আমাদের একটা স্মুথ ভার্টিক্যাল ওয়ালের উপরে অ্যাটাচ করে দিয়েছে। তাহলে এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টটা কিন্তু রিমের সাথে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে স্ট্রিং এর যে আদার এন্ডটা আছে সেই আদার এন্ডটা কিন্তু একটা স্মুথ ভার্টিক্যাল ওয়ালের সাথে অ্যাটাচ করে দিয়েছে। এবার যদি এখানে জাস্ট স্ট্রিং বলেছে, তবে যখন তোদের কোশ্চেনটা দেবে তখন এই স্ট্রিংটাকে তোদের ইনএক্সটেন্সিবল স্ট্রিং হিসাবে বলে দেবে। চিন্তা নেই এটা নিয়ে। তাহলে এটা স্ট্রিং বলেছে তবুও ইনএক্সটেন্সিবল স্ট্রিং ধরে নিচ্ছি আমি। তার মানে টেনশন তো কাজ করবেই করবে, বাট টেনশন কোনো ওয়ার্ক ডান কি আদৌ করবে না। তাহলে এটা হচ্ছে ইনএক্সটেন্সিবল স্ট্রিং যেখানে টেনশন কোনো ওয়ার্ক ডান করবে না। এছাড়াও একটা জিনিস দেখে নি, এবার কি বলছে যে শুধুমাত্র অ্যাটাচ করলেই কি হেমিস্ফিয়ার রেস্ট আছে না, হেমিস্ফিয়ারটার যে কোনো একটা পয়েন্ট, হেমিস্ফিয়ারের উপরে কোনো একটা পয়েন্ট সেই স্মুথ ভার্টিক্যাল ওয়ালের সাথে কিন্তু কন্ট্যাক্টে আছে। তাহলে হেমিস্ফিয়ারের উপরে একটা পয়েন্ট সি কনসিডার করেছি, এই সি পয়েন্টে কিন্তু হেমিস্ফিয়ারটা এন্ড স্মুথ ভার্টিক্যাল ওয়ালটা কি আছে? কন্ট্যাক্টে আছে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে এবার আমায় দেখতে হবে যে এই মুহূর্তে হেমিস্ফিয়ারটার উপরে কি কি ফোর্স কাজ করছে। স্ট্রিং এর উপরে তো টেনশন কাজ করছে না, এটা শিওর। এবার দেখ কি বলে দিয়েছে, বলছে স্ট্রিংটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে আর হেমিস্ফিয়ারটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে। তাই তো নাকি? হ্যাঁ,
স্ট্রিংটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, হেমিস্ফিয়ারটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে। এবার হেমিস্ফিয়ারটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করা মানে কি? আরে হেমিস্ফিয়ারের উপরে যে সার্কেলটা আছে সেই সার্কেলের যে ডায়ামিটারটা আছে সেটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে। পুরো হেমিস্ফিয়ারটা, হেমিস্ফিয়ার তো স্ট্রেট লাইন না, অ্যাঙ্গেল কার মাঝখানে? অ্যাঙ্গেল হলে স্ট্রেট লাইনের মাঝখানে হয়। তাহলে হেমিস্ফিয়ার ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করেছে, এর অর্থাৎ কি? এটা মানে হচ্ছে হেমিস্ফিয়ারের যে আপার রেডিয়াসটা আছে, আবার রেডিয়াস বলছি ডায়ামিটার, এই যে আপার যে ডায়ামিটার মানে উপরে যে সার্কেলটা যে ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটারটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে। এবার তুই বলবি যে না ডায়ামিটারটা কেন কনসিডার করব, আমি তো এইটা কনসিডার করার কোনো সমস্যা নেই। ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে মানে কি? মানে এই যে আমাদের এবি যে স্ট্রেট লাইনটা আছে সেই এবি স্ট্রেট লাইনটা কিন্তু আমাদের ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, পুরো হেমিস্ফিয়ার অ্যাঙ্গেল করা। এবার এই জন্যই ফাই বোঝানোর জন্য আমি না এই যে এবিটা আছে এবিটাকে এক্সটেন্ড করে দিয়েছি, অ্যাঙ্গেলটা আমার বোঝাতে হবে, এবিটাকে আমি হালকা এক্সটেন্ড করে দিয়েছি, এক্সটেন্ড করিয়ে ভার্টিক্যাল ওয়ালের সাথে একটা পয়েন্ট কিউতে মিট করিয়েছি, এন্ড এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো আলটিমেটলি ফাই। তাহলে হেমিস্ফিয়ারটা ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, স্ট্রিংটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, আই থিংক পুরোপুরি পরিষ্কার। এটা যদি ফাই হয় এটাও ফাই, অ্যাকচুয়ালি এটাকে ফাই করার দরকার নেই, আমি যদি এটাকেও ফাই করতাম তাহলে কাজ হয়ে যেত, বাট দরকার আছে না। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে হেমিস্ফিয়ারটা ভার্টিক্যালের সাথে ফাই, স্ট্রিংটা ভার্টিক্যালের সাথে থিটা। এবার আমায় কি দেখতে হবে? প্রুফ কি করতে বলেছে? ফাই আর থিটার মধ্যে একটা সম্পর্কটা কিন্তু বুঝতে পেরেছি, tan phi equals to 3/8 plus tan theta প্রুফ করতে বলেছে। ক্লিয়ার তো? ওকে, এবার আমি কি দেখবো এই মুহূর্তে হেমিস্ফিয়ারের উপরে কি কি ফোর্স কাজ করছে। হেমিস্ফিয়ারের নিজস্ব ওয়েট তো আছেই আছে, কি? W। এবার কোন বডির ওয়েট তার কোন পয়েন্ট দিয়ে কাজ করে? অলওয়েজ তার সিজি দিয়ে কাজ করে। তাহলে হেমিস্ফিয়ারের সিজিটাকে আমি এখানে জি বলেছি। এবার এটা সলিড হেমিস্ফিয়ার করে দিয়েছে তো, তাহলে এর সিজিটা তার যে লাইন অফ সিমেট্রি যে আমাদের রেডিয়াসটা আছে, মানে যেই রেডিয়াসটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, সেই লাইন অফ সিমেট্রিটাকে কত ইস্টু কত রেশিওতে কাট করবে? 3:5। যদিও এখানে প্রায় মিড পয়েন্টই মনে হচ্ছে, আসলে ছবি আঁকাতে একটু ভুল আছে, তবুও এটা তুই ধরে না যে জি পয়েন্টটা এই যে আমাদের লাইন অফ সিমেট্রিটা আছে এটাকে 3:5 রেশিওতে কাট করছে। তাহলে আমি যদি রেডিয়াসটাকে, রেডিয়াস তো, তাহলে আমি রেডিয়াস ইকুয়ালস টু যদি স্মল এ কনসিডার করে নিই তাহলে এটা বলতে কোনো অসুবিধা নেই যে ওজির মানটা আমাদের হয়ে যাবে 3a/8, বিকজ জি পয়েন্টটা লাইন অফ সিমেট্রিটাকে 3:5 রেশিওতে কাট করছে। ক্লিয়ার পুরোপুরি? ফাইন। তাহলে এবার বুঝতে পেরে গেছি যে আমাদের হচ্ছে যে রেডিয়াসটা হচ্ছে ওজিটা হচ্ছে 3a/8, আর এই হেমিস্ফিয়ারটার উপরে একটা ফোর্স কাজ করছে which is what? W। তাহলে আমাদের প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি বলছে? যে সেই ফোর্সের করেসপন্ডিং যে ওয়ার্ক ডানটা হবে, মানে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা হবে, সেই ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে? 0 হবে। একটার বেশি ফোর্স থাকলে ভার্চুয়াল ওয়ার্ক ডানের যোগফলটাকে 0 করতাম, যেহেতু একটা ফোর্স আছে সো আমি ওর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান কনসিডার করব, সেটাকে 0 করব। এবার ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে গেলে কি লাগে? একটা ফিক্স পয়েন্ট লাগে অথবা একটা ফিক্স লাইন লাগে। ক্লিয়ার পুরোপুরি? ক্লিয়ার? ফাইন। এবার দেখ ভালো করে আমার কি দেখতে হবে যে এই অঙ্কে কোনটা ফিক্সড। তাহলে আমি কি বলেছি যে আমি সবার আগে এই যে হেমিস্ফিয়ারটা আছে মানে বডিটার উপরে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেবো, যেই পয়েন্টটা নড়বে না সেই পয়েন্টটাকে আমি কি বলবো? আলটিমেটলি সেই পয়েন্টটাকে আমি আলটিমেটলি বলবো কি? ফিক্স পয়েন্ট। তাহলে এখানে ভাব না যে হেমিস্ফিয়ারটাকে পি পয়েন্টের রেসপেক্টে ঝুলিয়ে দেওয়া হলো। এবার হেমিস্ফিয়ারটাকে পি পয়েন্টের রেসপেক্টে যদি ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবার যদি আমি হেমিস্ফিয়ারটাকে ডিসপ্লেসমেন্ট দিই তাহলে দেখ হেমিস্ফিয়ারের উপরে প্রত্যেকটা পয়েন্ট নিজের পজিশন চেঞ্জ করবে। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, জি পয়েন্ট সবাই কিন্তু এই প্লেনের রেসপেক্টে নিজের পজিশন চেঞ্জ করবে। মানে ভাবিস না যে বডিতে নিজের পজিশন চেঞ্জ করলো না, একদম না, বডিটা রিজিড বডি। বাট আমি যদি একটু হালকা ধাক্কা মারি তাহলে জি পয়েন্ট একটু উপরের দিকে উঠে যাবে না, মানে প্লেনের মধ্যে নিজের পজিশন চেঞ্জ করবে না। আগে এই প্লেনের এই জায়গাতে ছিল, এখন এই বোর্ডের মধ্যেই হয়তো একটু উপরে উঠে যাবে, বাট বডিতে কিন্তু সেম জায়গা থাকবে। তাহলে সি পয়েন্টটা হালকা সরে যাবে, বি পয়েন্টটা হালকা সরে যাবে, এ পয়েন্টটা নিজের পজিশন চেঞ্জ করবে, জাস্ট কোন পয়েন্টে চেঞ্জ করবে না? পি পয়েন্টটা, বিকজ আমি পি পয়েন্টের রেসপেক্টে ঝুলিয়ে দিয়েছি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে পি পয়েন্টটা নিজের পজিশন চেঞ্জ করলো না, তাহলে আমাদের এখানে ফিক্স পয়েন্টটা কি? পি পয়েন্ট। এবার আরেকটা জিনিসও বলে দিই যে তোরা হয়তো বলবি
যে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে তো রিয়াকশন ফোর্সও কাজ করছে। অবশ্যই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে রিয়াকশন ফোর্স কাজ করছে। কিভাবে কাজ করছে? পুরোপুরি পারপেন্ডিকুলার। এটা আমি আর এঁকে দেখালাম না, ঘিঞ্জি হয়ে যাবে। তাহলে এই সি পয়েন্ট থেকে পুরোপুরি পারপেন্ডিকুলারলি রিয়াকশন ফোর্স, বিকজ হেমিস্ফিয়ারটা ওয়ালটাকে ভার্টিক্যালি পারপেন্ডিকুলার রিয়াকশন দিচ্ছে, তাহলে ওয়ালটা হেমিস্ফিয়ারটাকে পারপেন্ডিকুলারলি রিয়াকশন দেবে। তাহলে রিয়াকশন ফোর্সটা কি? ক্যাপিটাল আর যদি কনসিডার করি। বাট রিয়াকশন ফোর্স কি আলটিমেটলি কোনো ওয়ার্ক ডান করে? মানে ভার্চুয়াল ওয়ার্কিং করে না। এটা তো পেজ নাম্বার 249 এই বলে দিয়েছে। তাহলে রিয়াকশন ফোর্স যদি কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না, দ্যাটস ওয়াই আমি অনলি ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা বের করছি। তাহলে এখানে আমাদের ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে গেলে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন লাগে। আমি এখানে ফিক্সড পয়েন্টটা পেয়ে গেছি পি। এবার আমার কি লাগবে? এবার লাগবে যে ওয়েটটা যেই পয়েন্ট দিয়ে, মানে বডির যে সিজি আছে, সিজিটা ফিক্সড পয়েন্টের উপরে আছে নাকি নিচে আছে। নিচে থাকলে আমি সেই ফিক্সড পয়েন্ট থেকে সিজির ডেপথ কনসিডার করব, উপরে থাকলে আমি ফিক্সড পয়েন্ট থেকে সিজির হাইট কনসিডার করব। তাহলে এখানে আমাদের ফিক্সড পয়েন্টের নিচে বডির সিজি আছে, তো আমি ডেপথ কনসিডার করব। এন্ড যদি নিচে বডির সিজি থাকে, তাহলে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা পজিটিভ হয় না। আমি ভার্চুয়াল ওয়ার্ক ডানের সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছিলাম, থার্ড ভিডিওতে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? যাই হোক, তাহলে এবার দেখ, এবার তাহলে আমাদের কি করতে হবে? এই মুহূর্তে আমাদের পি পয়েন্ট থেকে কিন্তু জি এর ডেপথটা বের করতে হবে। তাহলে সবার আগে আমি ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। এটা কোথা থেকে পাচ্ছি? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক থেকে পাচ্ছি। একটা করে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার উপর যতগুলো ফোর্স কাজ করছে সবার জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান আলটিমেটলি কি হবে? 0 হবে। খুব ভালো কথা। তাহলে এবার আমাদের ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে হচ্ছে। তাহলে কি লাগবে? W ইনটু ডেল অফ, কি লাগবে? এর মধ্যে ডেপথ লাগবে, মানে ওয়েভ ফোর্স ইনটু কি? ভার্চুয়াল ডেপথ। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডেপথটা কত? পি পয়েন্ট থেকে আমাদের জি পয়েন্টের ডেপথটা মাপতে হবে। এবার তাকে লিখে দিচ্ছি, ডেপথ অফ পি ফ্রম, সরি ডেপথ অফ জি, এটা ডেপথ অফ জি ফ্রম কি? পি ইকুয়ালস টু 0। এবার আমাদের মেইন কাজটা কি? ডেপথ অফ জি ফ্রম পি, এই মানটাকে বের করা। এবার দেখ পি পয়েন্ট থেকে জি পয়েন্টের ডেপথটা কত হবে? ডেপথ মানে কিন্তু ভার্টিক্যাল ডেপথ, বারবার করে বলছি। দেখ পি পয়েন্ট থেকে জি পয়েন্টের মান বলতে পারি যে এইটা পি কে প্লাস কেসি, পি কে প্লাস কেসি, এখন কিন্তু আসেনি ডেপথে। পি কে প্লাস কেসি প্লাস যদি আমি বলে দিই এখানে জি এন, তাহলে আমাদের কাজ শেষ না। দেখ এখানে এম আর এনটা কিন্তু গুলিয়ে নিস না। এ পয়েন্ট থেকে ভার্টিক্যালি আমি এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, কারো করে সি এর উপরে। তাহলে এ পয়েন্ট থেকে যে আমি পারপেন্ডিকুলার ড্র করেছি সি এর উপরে, সেই পারপেন্ডিকুলারটা সি ওটাকে এম পয়েন্টে কাট করছে। আর আমি জি পয়েন্ট থেকে ওটা পারপেন্ডিকুলার সি এর উপরে ড্র করেছি, তাহলে জি পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করেছি সেটা কিন্তু সি ওকে এন পয়েন্টে কাট করছে। তাহলে আমাদের ডেপথ কিন্তু আমি জি এর করেসপন্ডিং এন, এর করেসপন্ডিং কিন্তু এম। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে আমাদের পি পয়েন্ট থেকে জি পয়েন্টের ডেপথ মানে কি? পি কে প্লাস কে সি প্লাস কি? এন জি। তাহলে যদি বলি ডেপথ অফ জি ফ্রম পি ইকুয়ালস টু পি কে প্লাস কে সি প্লাস কি রে? এন জি। এবার কে সি মানে এম না রে? আরে এ কে সি এম তো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে কিন্তু কে সি মানে এম, তাহলে আমি পরের লাইনে লিখছি পি কে প্লাস এ এম প্লাস কি রে? এন জি। কোনো প্রবলেম নেই? ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? এবার সবার আগে আমাদের পিক এর মানটা বের করতে হবে। আমি আচ্ছা এটা তো পেয়ে গেছি, এবার আমি ইন্ডিভিজুয়ালি পিক এর মানটা বের করছি। এবার হেমিস্ফিয়ারের রেডিয়াস যেমন আমি এ ধরেছি, আমি না স্ট্রিং এর লেন্থটাও কনসিডার করে নিচ্ছি। স্ট্রিংটা কি? এবি, তো স্ট্রিং এর লেন্থটা কি? এল। স্ট্রিং এর উপরে কিন্তু টেনশন কাজ করছে, বাট যেহেতু এটা হচ্ছে ইনএক্সটেন্সিবল স্ট্রিং, সো টেনশন কিন্তু ওয়ার্ক ডান করবে না, মানে ওয়ার্ক ডানটা কি হবে? 0 হবে। তাহলে স্ট্রিং এর লেন্থ আমি এল ধরছি, আমি ট্রায়াঙ্গেল এ পি এল থেকে আলটিমেটলি কি পাবো? আমাদের কিন্তু পিকের মানটা বের করতে হবে, ভুলে যাস না। তাহলে অ্যাঙ্গেলের অপোজিটটা কি? পারপেন্ডিকুলার। পিকেটা হচ্ছে আমাদের বেস, এপিটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। তাহলে বেস বাই হাইপোটা কত? এপি মানে তো এল, মানে কি? cos থিটা। তাহলে পিকে কত হবে? আলটিমেটলি এল cos থিটা। তাহলে পিকের মানটা এল cos থিটাটা বেরিয়ে গেছে।
নেক্সট কাজটা কি এম এর মানটা বের করা। এম এর মানটা বের করার জন্য আমি কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করব? এমটা কোন ট্রায়াঙ্গেলের উপরে আছে? সরি, এমটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ ও এম এর উপরে আছে। তাহলে ট্রায়াঙ্গেল এ ও এম থেকে দেখো, ট্রায়াঙ্গেল এ ও এম থেকে আমি কি বলতে পারি? দেখ, অ্যাঙ্গেলের অপোজিট মানে ও এমটা কিন্তু এখানে পারপেন্ডিকুলার, এমটা হচ্ছে বেস, ও এটা কি হাইপোটেনিয়াস। তাহলে এখানে বেস বাই হাইপো, আচ্ছা ও এ মানে কিন্তু রেডিয়াস কার? হেমিস্ফিয়ারটা। তাহলে কি হবে? স্মল এ ইকুয়ালস টু কি cos ফাই। তাহলে এমটা কত হচ্ছে এখানে? a cos ফাই। তাহলে এখানে এম এর মানটা হয়ে গেল আলটিমেটলি a cos ফাই। এবার আমাদের নেক্সট কাজটা কি এনজি এর মানটা বের করা। এটাই কিন্তু সবথেকে বেশি ক্রিটিক্যাল, এটা কিন্তু ভালো করে আমাদের দেখতে হবে। এনজি বের করতে গেলে একটু ভালো করে খেয়াল করো আমাদের না, ও এন জি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে। দেখ, তাহলে ট্রায়াঙ্গেল ও এন জি এটা থেকে আমি কিছু বলতে পারি কি? আমাদের এনজি এর মানটা কিন্তু বের করতে হবে, ভুলে যাস না। আচ্ছা এটাকে আমি জুম করছি, জুম কিভাবে করছি দেখ, এটা হচ্ছে আমাদের ওজি, এটা হচ্ছে আমাদের না এনজির মানটা বের করতে হবে। আর ওজির মানটা আমি আগে পেয়ে গেছি কি 3a/8, বিকজ জি পয়েন্টটা লাইন অফ সিমেট্রি বা এই রেডিয়াসটাকে 3:5 এ কাট করছে। তাহলে ওজির মানটা তোর হয়ে গেছে 3a/8। আমাদের যদি এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গিয়ে থাকতাম এতক্ষণে ইজিলি বলে দিতে পারতাম যে এনজির মানটা কি হবে। এখন আমাদের বের করার মেইন টার্গেটটা কি? আমাদের কোনটা বের করতে হবে? আমাদের এন ও জি এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। এবার এন ও জি অ্যাঙ্গেল বের করতে হচ্ছে তো, এটা ভালো করে দেখ জিনিসটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা ফাই, দেখ অ্যাঙ্গেল ও এ এম এই অ্যাঙ্গেলটা কিন্তু ফাই। তাহলে বলতে পারিস এই অ্যাঙ্গেলটা কত হবে? মানে আমি একটু এই জায়গাটা ইলাবোরেট করছি। এই দেখ, অ্যাঙ্গেল এন এ ও ইকুয়ালস টু ফাই, অ্যাঙ্গেল এন এ ও ইকুয়ালস টু ফাই। তাহলে অ্যাঙ্গেল এ ও এনটা কত হবে রে? এটা ঠিক বলার দরকার নেই আমার, এটা হচ্ছে π/2 - 5। এটা বুঝতে না পারলে কিন্তু চাপ আছে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ এন এ এম ওটা কিন্তু, আচ্ছা এটা এন হবে না, সরি এম হবে, এম এ ও এম, ঠিক আছে। এন তো হচ্ছে জি এর করসপন্ডিং। তাহলে এ ও এম ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি? হ্যাঁ এ ও এম থেকে আমি পাচ্ছি হচ্ছে এম এ ওটা হচ্ছে ফাই। তাহলে অ্যাঙ্গেল এ ও এমটা হচ্ছে 90 - 5। আবার দেখ একটু ভালো করে দেখ, এই যে অ্যাঙ্গেল এ ও জিটা আছে ওটা আলটিমেটলি π/2 না? আরে এটা তো লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রিটা তো উপরের ডায়ামিটারটাকে পুরোপুরি পারপেন্ডিকুলারলি অ্যাঙ্গেল করছে, পুরোপুরি তো পারপেন্ডিকুলারলি। এই যে আমাদের লাইন অফ সিমেট্রিটা আছে এটা তো এই আমাদের যে ডায়ামিটারটা আছে এটা তো পুরোপুরি পারপেন্ডিকুলারলি কাট করছে। তাহলে অ্যাঙ্গেল এ ও জি হচ্ছে π/2। তাহলে অ্যাঙ্গেল এ ও জি যদি π/2 হয় তাহলে শুধুমাত্র অ্যাঙ্গেল, আচ্ছা এখানে অ্যাঙ্গেল এ ও জি মানে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ও এম প্লাস অ্যাঙ্গেল এন ও জি। আরে এ ও এম প্লাস এন ও জি করলেই তো আমাদের এ ও জি অ্যাঙ্গেলটা চলে আসছে। তাহলে আমাদের এখান থেকে দেখ এ ও এম এর মানটা আমি আগেই পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে তো π/2, এটা তো হচ্ছে তো π/2 - 5। তাহলে অ্যাঙ্গেল এন ও জিটা কত হবে? অ্যাঙ্গেল এন ও জিটা আলটিমেটলি অ্যাঙ্গেল এন ও জি এটা কত আসছে? আলটিমেটলি ফাই আসছে। তাহলে অ্যাঙ্গেল এন ও জিটা এখান থেকে ফাই চলে এলো, মানে আমি এই ট্রায়াঙ্গেলের জন্য অ্যাঙ্গেলটা ফাই পেয়ে গেছি। এইটা হচ্ছে, আচ্ছা যদি এইটা এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি রে? পারপেন্ডিকুলার। এটা কি রে? বেস, এটা কি রে? হাইপোটেনিয়াস। তাহলে এটা যদি 3a/8 হয়, এটা যদি ফাই হয়, তাহলে এনজির মানটা কত হবে আলটিমেটলি? এনজির মানটা আমি ডিরেক্টলি লিখছি 3a/8 sin ফাই। আরে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে কি রে? sin থিটা মানে sin ফাই। তাহলে পারপেন্ডিকুলারটা কি হবে? হাইপোটেনিয়াস ইনটু sin ফাই মানে কি 3a/8 sin ফাই। তাহলে আমি কিন্তু
তিনটে, এই যে আমাদের ডেপথের জন্য যে তিনটে আমাদের লেন্থ লাগছিল, তিনটে লেন্থের মানই কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কাজটা হচ্ছে ডেপথ অফ জি ফ্রম পি টু বের করে নেব। আচ্ছা এটাকে না আমি 1 নম্বর নাম দিয়ে দিই, অন্য গাড়ি দিয়ে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এবার একটু এই পোর্শনটা মুছছি, পারলে কিন্তু তোরা কপি করে রাখিস, এতটা ইলাবোরেটলি কিন্তু বইতে পড়ে দেওয়া নেই। তাহলে এইটা তোরা পারলে কপি করে রাখ। ওকে, এবার এবার দেখ তাহলে w ইনটু ফ্রম 1 তাহলে কি পাচ্ছি ফ্রম 1 থেকে আমি w ইনটু ডেল অফ pk প্লাস am প্লাস ng ইকুয়ালস টু আর 0। w টা ওদিকে পাঠিয়ে দিতে বেকার বেকার রেখে কি লাভ আছে, তাহলে মুছে দিচ্ছি। তাহলে কি ডেল অফ pk মানে কত হচ্ছে l cos থিটা প্লাস am মানে কত হচ্ছে a cos phi প্লাস 3a/8 sin phi ইকুয়ালস টু 0। এবার নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে আমাদের এইগুলোকে পুরোপুরি ডেরিভেটিভ করার। তার আগে ডিসপ্লেসমেন্ট দিলে কোনটা ফিক্স সেটা তো বুঝে গেলাম, কি পি পয়েন্ট, বিকজ পি পয়েন্টের রেসপেক্টে ঝুলানো আছে। বাট ডিসপ্লেসমেন্ট দিলে ভেরিয়েবল কোনগুলো? আরে যদি তুই ডিসপ্লেসমেন্ট দিস, যদি এ পয়েন্টটা নিজের পজিশন চেঞ্জ করে, বি পয়েন্ট নিজের পজিশন চেঞ্জ করে, সি পয়েন্ট নিজের পজিশন চেঞ্জ করে, তাহলে আলটিমেটলি এপি আর এ কিউ নিজের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করবে না? স্যার ভাবনা, এই যে এ পয়েন্টটা যদি এখান থেকে এখন এখানে চলে যায়, তাহলে আমাদের এ কিউ পয়েন্ট লাইনটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এখন এ কিউ লাইন, এটা এখন এ কিউ লাইন হয়ে গেল। যদি এ পয়েন্ট এখান থেকে এখানে চলে যায়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি চেঞ্জ হয়ে গেল না? আবার যদি এ পয়েন্ট এখান থেকে এখানে যায়, তাহলে তো আমাদের এপি অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটাও এপি যেটা ভার্টিক্যালের সাথে করেছে সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। বিকজ এ পয়েন্ট যদি সরে, তাহলে তো এপি আর এ কিউ দুটো স্ট্রেট লাইনে নিজের পজিশন চেঞ্জ করবে। তাহলে যদি দুটো স্ট্রেট লাইনে নিজের পজিশন চেঞ্জ করে, তাহলে আলটিমেটলি ভার্টিক্যালের সাথে এদের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে ভেরিয়েবল কি কি ফাই আর থিটা, মানে এই অঙ্ক হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক, মানে কি এই অঙ্কের দুটো ভেরিয়েবল। ক্লিয়ার? ফাইন। এবার তাহলে আলটিমেটলি কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি থিটা আর ফাই দুটো ভেরিয়েবল। তাহলে আমি ডেরিভেটিভ করছি, তাহলে হচ্ছে মাইনাস এল সাইন থিটা ডেল থিটা মাইনাস এ সাইন ফাই ডেল ফাই প্লাস 3a/8 cos phi কি হবে রে ডেল ফাই ইকুয়ালস টু what 0। একদিকে থিটা রাখবো, একদিকে কি রাখবো ফাই রাখবো। তাহলে এর পরের লাইনটা আমাদের কি হবে, একটু আমি এটা মুছে দিচ্ছি, এটা পুরোপুরি মুছলাম। তাহলে এর পরের লাইনটা আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি এল সাইন থিটা ডেল থিটা, ডেল থিটা পুরোপুরি একদিকে রাখবো, আর একদিকে কি রাখবো পুরোপুরি ডেল ফাই রাখবো। তাহলে এইটা আমি ওদিকে নিয়ে চলে গেছি, এখান থেকে আমি ডেল ফাইটা কমন নিয়ে নিই। তাহলে বলতে পারি এ যদি কমন নিই, তাহলে 3/8 cos phi মাইনাস sin phi ডেল ফাই। তাহলে এল সাইন থিটা ডেল থিটা ওদিকে চলে গেছে, এদিকে আমি ডেল ফাই কমন নিয়ে এ ডেল ফাই কমন নিয়ে এটা পেয়ে গেছি। এটাকে আমি নাম দিচ্ছি কত রে, এটাকে নাম দিচ্ছি আমি আলটিমেটলি 2 নাম্বার। এবার 2 নম্বর থেকে তো ডাইরেক্ট আমি মানে পার্ট মানে ডিফারেনশিয়াল গুলোকে এলিমিনেট করতে পারবো। যদি একটা ভেরিয়েবল থাকতো ইজিলি কমন নিয়ে আমি তাড়িয়ে দিতাম, বাট এখানে ডেল থিটা ডেল ফাই কিন্তু দুটো আছে, মানে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে ফাই আর থিটার মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের নেক্সট কাজটা হচ্ছে ফাই আর থিটার মধ্যে সম্পর্ক রাদার দ্যান ডেল ফাই আর ডেল থিটার মধ্যে সম্পর্ক। সেখান থেকে আমি আলটিমেটলি এই 2 নম্বর ইকুয়েশন থেকে ডেল থিটা আর ডেল ফাইটাকে এলিমিনেট করব। তাহলে এবার সেই সম্পর্কটাই খোঁজার চেষ্টা করছি, একটু ভালো করে ফলো কর। আচ্ছা এই যে আমাদের সিও লেন্থটা আছে, সিও, আচ্ছা সিওটা রেডিয়াস না? আরে এটা তো বুঝলাম একটা হরাইজন্টাল লাইন, বাট এটা কি রে, এটা রেডিয়াস তো। হেমিস্ফিয়ারের উপরে যে সার্কেলটা আছে তার সেন্টার, আর পেরিমিটারের উপরে কোন একটা পয়েন্টের জয়েনিং লাইন। তাহলে এটার লেন্থটাও এ হবে, এটার লেন্থটাও কিন্তু আলটিমেটলি এই থাকবে। এবার তোরা নিজেরাই বল, তাহলে সিওর লেন্থ কোনদিন কি চেঞ্জ হবে? হেমিস্ফিয়ারটাকে কি এমন জোরে তুই ধাক্কা মারবি যে হেমিস্ফিয়ার নিজের শেপই চেঞ্জ করে ফেলবে? একটা জিনিস বলেছিলাম মনে করে দেখ, ভার্চুয়াল ওয়ার্কের ডেফিনেশন, যে আমাকে
আমাকে ডিসপ্লেসমেন্ট এমন দিতে হবে যাতে কোনো জিওমেট্রিক্যাল কন্ডিশন ভায়োলেট না করে। জিওমেট্রিক্যাল কন্ডিশন ভায়োলেট করা মানে কি, মানে এখানে যদি হেমিস্ফিয়ার রেডিয়াসটা এ থাকে, আমি এমন ডিসপ্লেসমেন্ট দেবো না যাতে হেমিস্ফিয়ার নিজের রেডিয়াসটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে। রেডিয়াসটা এখানে জিওমেট্রিক্যাল কন্ডিশন। তাহলে আমি এখানে রেডিয়াসটাকে সেম রাখবো, বিকজ আমি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, মানে রেডিয়াসটা পুরোপুরি সেমই থাকবে। মানে বলতে চাইছি আমি সিও মানে এ মানে তো রেডিয়াস যদি এ হয়, এ মানে তো আমি সিও বলতে পারি, বিকজ সিওটা একটা রেডিয়াস। আবার সিও মানে বলতে পারি, আচ্ছা আমি শুধুমাত্র সিওই দিচ্ছি, সিও সিও মানে রেডিয়াস হলো, বুঝতে পারছিস? সিও মানে বলতে পারি আমি, সিও যদি বলি, সিও মানে বলতে পারি সিএম প্লাস এমও। সিও হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসের লেন্থ মানে কত, সিএম প্লাস কি এমও। এবার দেখ, তার মানে আমাকে সিএম এর লেন্থ বের করতে হবে, আমাকে এম এর লেন্থ বের করতে হবে, বিকজ রেডিয়াস তো এখানে স্মল, এটা তো কনস্ট্যান্ট। তাহলে সিএম এর মান যদি বের করতে হয়, আচ্ছা একটু ভেবে দেখতো, এই সিএম এর লেন্থ যা হবে এ কে এর লেন্থটা আলটিমেটলি সেমই হবে। আরে রেক্ট্যাঙ্গেল তো এটা একটা, এ কে সি এম তো একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে সিএম এর মানটা যা হবে এ কে এর মানটাও সেম হবে। তাহলে আমি সিএম এর জায়গায় এখানে এ কে লিখে দিচ্ছি, আর এম এর লেন্থটা আমি এক্ষুনি বের করে ফেলবো। আচ্ছা, এ কে এর লেন্থটা বের করতে গেলে কোন ট্রায়াঙ্গেলের হেল্প নিতে হবে? এপি কে। এপি কে এপির লেন্থটা কত রে? এপি কে এপির লেন্থটা হচ্ছে এল। তাহলে ট্রায়াঙ্গেল এপি, সরি এপি কে, তো এটা কেপি কে হবে, সরি এটা এপি কে। ফ্রম ট্রায়াঙ্গেল এপি কে আমাদের এই এ কে এর মানটা কত হচ্ছে? এপি কে থেকে এ কে এর মানটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু কি sin থিটা। তাহলে এ কে এর মানটা হচ্ছে আলটিমেটলি এল sin থিটা। তাহলে এ কে এর মানটা হলো তোর এল sin থিটা প্লাস এম এর মানটা বের করতে হবে। এমও বের করার জন্য আমাদের কি লাগবে রে? এমও বের করার জন্য আমাদের কি লাগবে? লাগবে হচ্ছে ট্রায়াঙ্গেল এ এম ও। ট্রায়াঙ্গেল এ এম ও থেকে আমি এম এর মানটা বের করে ফেলবো কিভাবে? এমওটা কিন্তু পারপেন্ডিকুলার, বিকজ অ্যাঙ্গেলের অপোজিট কি হয়? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিয়াস কোনটা? কিছুই না, এ ওটা। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এও মানেই রেডিয়াস, ইকুয়ালস টু কি রে? sin phi। তাহলে এম এর মানটা কত হচ্ছে? a sin phi। তাহলে এখানে l sin থিটা প্লাস a sin phi। তাহলে এবার কিছুই করব না, জাস্ট আমি ডিফারেনশিয়াল নেব বা ডেরিভেটিভ করব। যেহেতু এটা কনস্ট্যান্ট তাই জন্য এটা 0 হয়ে যাবে। এটা হয়ে যাবে l cos থিটা ডেল থিটা প্লাস a cos phi কি হবে? ডেল phi। a cos phi ডেল phi। তাহলে আমি কি বলতে পারি? l cos theta del theta equals to minus a cos phi del phi। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আলটিমেটলি 3 নাম্বার। এবার 2 আর 3 থেকে আমি del theta del phi টাকে এলিমিনেট করে দেব। তাহলে জাস্ট কি করতে হবে? 2 আর 3 কে ভাগ করতে হবে। তাহলে ডিভাইডিং আলটিমেটলি ডিভাইডিং 2 বাই 3 কি পাচ্ছি? ডেল থিটা কেটে গেল, এল আর এলটাও কেটে গেল, ডাইরেক্টলি tan থিটা চলে এলো ইকুয়ালস টু, ডান দিকে আসছি, ডান দিকে এ আর এটা কেটে গেছে, ডেল ফাই আর ডেল ফাইটাও কেটে গেছে, একটা মাইনাসও আছে, মাইনাস দিয়ে যদি আমি অপরটা ভাগ করে দিই, খুব ভুল না হলে এটা sin phi বাই, এটা তো কিন্তু মাইনাস দিয়ে ভাগ করে দিয়েছি আমি, তাহলে আগে sin phi চলে আসবে, sin phi মাইনাস 3/8 cos phi বাই কত হচ্ছে রে? 3 বাই এটা 8, 3/8 cos phi বাই এটা বাই হচ্ছে আলটিমেটলি cos phi, বিকজ তুই 2 কে 3 দিয়ে ভাগ করেছিস। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে? tan থিটা ইকুয়ালস টু পাচ্ছি cos phi দিয়ে ভাগ করে দে, কত হচ্ছে রে? tan phi হয়ে যাচ্ছে মাইনাস 3/8 হয়ে যাচ্ছে না, cos phi কেটে গেল। তাহলে আমাদের লাস্ট লাইন যেটা আছে, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে, tan phi equals to 3/8 plus tan theta। এটা আমাদের প্রুফ। এটা ভালো করে দেখবি,
ম্যারাথন অঙ্ক স্টার্ট করছি, নেক্সট অঙ্কে আসছি এবার। নিশ্চয়ই এটা বুঝতে পেরে গেছিস, ঠিক আছে? নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কটা চলে হচ্ছে পেজ নাম্বার 289, এক্সাম্পল 32। পেজ নাম্বার 289, এক্সাম্পল 32, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সিউতে এক বছর এসেছিল, ঠিক আছে? ওকে, একটু মডিফাই করে এসেছিল, মডিফাইটা কি এসেছিল সেটা আমি বলে দিচ্ছি, বাট তোরা আপাতত পেজ নাম্বার 289 এ এক্সাম্পল 32 তে চলে যা। কোশ্চেনটা বোধহয় উপরে চলে এসেছে, চিন্তা নেই। তাহলে এবার কি বলছে দেখ, এ রেগুলার হেক্সাগন, আচ্ছা এ রেগুলার হেক্সাগন ইজ কম্পোজড অফ, আচ্ছা হেক্সাগন মানে কি, 6টা সাইড দিয়ে যেই আমাদের সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র বা বাউন্ডেড কোনো প্লেনার রিজিয়ন তৈরি হয়, সেই আমাদের বাউন্ডেড প্লেনার রিজিয়নটাকে হেক্সাগন বলে। তার জন্য কিন্তু 6টা সাইড লাগবে, বাউন্ডেড প্লেনার রিজিয়ন। যাই হোক, ওকে, তাহলে a regular hexagon is composed of 6 equal heavy rod freely jointed together and 2 opposite angles are connected by a string। তার আগে আমি হেক্সাগনটা আঁকছি। কি বলছে দেখ, আচ্ছা কি বলছে এখানে, হেক্সাগনটা আঁকছি একটু দেখ। হেক্সাগন আর রেগুলার হেক্সাগনের মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু এক্ষুনি বলে দেবো, চিন্তা নেই। তাহলে হেক্সাগনটা আমি ড্র করে ফেললাম, যাই হয়েছে একটু বোঝার চেষ্টা করবি। এটাকে আমি রেগুলার হেক্সাগন তখনই বলতে পারবো না, আচ্ছা নাম দিয়ে দিচ্ছি একটু, এরকম নাম দিচ্ছে এ বি সি ডি ই আর কি এফ। ABCD EF টা একটা হেক্সাগন থেকে রেগুলার হেক্সাগন তখনই তৈরি হয়ে যাবে যখন এই হেক্সাগনটার প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু সেম। মানে এখানে বলতে চাইছি যে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা সেম হবে, এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল কিন্তু আলটিমেটলি সেম হবে। যেমন ট্রায়াঙ্গেলের জন্য কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেখানে 3টে আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল সেম। সেরকম ভাবে রেগুলার হেক্সাগন মানে হচ্ছে কিছুই না, সাইড গুলো তো সেম হবেই হবে, অবশ্যই সাইড সেম হতে হবে, এন্ড এদের করেসপন্ডিং যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো আছে না ভাই, সেই ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো কিন্তু সেম হতে হবে। ক্লিয়ার প্রবলেম? যাই হোক, তাহলে রেগুলার হেক্সাগন মানে কিন্তু আই থিংক আলটিমেটলি বুঝতে পেরে গেছিস। এবার তাহলে ABCDEF এটা হচ্ছে রেগুলার হেক্সাগন। এবার দেখি কি বলেছে, and 2 opposite angles are connected by a string which is horizontal। এবার বলছে দুটো অপোজিট অ্যাঙ্গেলকে একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করা হয়েছে। এবার দেখ অপোজিট অ্যাঙ্গেল এখানে প্রচুর আছে, দেখ এটা অপোজিট, এটা অপোজিট, এটা অপোজিট, অপোজিট অ্যাঙ্গেল তো প্রচুর আছে, প্রচুর অপোজিট অ্যাঙ্গেল আছে। বাট বলছে সেই অপোজিট অ্যাঙ্গেলটা আমি কনসিডার করব যেই অপোজিট অ্যাঙ্গেল দুটোতে একটা স্ট্রিং বা একটা তার দিয়ে যদি আমি জয়েন করি সেই তারটা হরাইজন্টাল হবে। আমি যদি এই দুখানা অপোজিট অ্যাঙ্গেল কনসিডার করি, আমি যদি এখানে স্ট্রিং দিয়ে জয়েন করে দিই, এই স্ট্রিংটা কি হরাইজন্টাল হবে? এটার জন্য কি হরাইজন্টাল হবে? তাহলে কোনটার জন্য হরাইজন্টাল হবে? এই যদি আমি এই দুটো অপোজিট অ্যাঙ্গেল কনসিডার করি, এই দুটো অপোজিট অ্যাঙ্গেলকে যদি আমি একটা স্ট্রিং দিয়ে জয়েন করে দিই, সেই স্ট্রিংটার জন্য কিন্তু মানে স্ট্রিংটা কিন্তু আলটিমেটলি হরাইজন্টাল হবে। তাহলে এখানে কোন দুটো অপোজিট অ্যাঙ্গেলের কথা বলেছে একদিন বুঝতে পেরে গেছিস? যাই হোক, এবার তাহলে দেখ কি বলেছে, one rod being in contact with a horizontal plane at the middle point of the rod is placed of weight W1। আচ্ছা ওকে ওকে, আচ্ছা এবার দেখ কি বলেছে, বলছে এই 6টা রডের মধ্যে একটা রড হরাইজন্টাল প্লেনের সাথে অ্যাটাচড। মানে আমি যদি এটাকে হরাইজন্টাল প্লেন বলি, তাহলে আমি যে কোনো একটা রড হরাইজন্টালের সাথে অ্যাটাচ বলে দিয়েছে তো, তাহলে যে কোনো একটা রড মানে আমি এবি কনসিডার করছি, তাহলে এবিটা হরাইজন্টাল প্লেনের সাথে অ্যাটাচড। মানে আমি এটুকুনি বলতে পারি যদি আমি ডিসপ্লেসমেন্ট দিই তাহলে এই হরাইজন্টাল প্লেন বা এবি রডটা কিন্তু নিজের পজিশন চেঞ্জ করবে না। মানে আমি বলতে চাইছি যে যেহেতু হরাইজন্টাল প্লেন বলে দিয়েছে এন্ড এবি রডটা হরাইজন্টাল প্লেনের সাথে ফিক্সড, তাহলে আমি কিন্তু এবি রডটা বা হরাইজন্টাল প্লেনটাকে নাম দিয়ে দিব, বোধহয় নাম দিয়েওছে এখানে,
এটা বোধহয় এক্স অ্যাক্সিস নাম দিয়েছে। যাই হোক, আমি বলতে চাইছি যে এই যে আমাদের হরাইজন্টাল লাইনটা আছে, সেই হরাইজন্টাল লাইনটা কিন্তু আলটিমেটলি ফিক্সড। তাহলে আমি কোশ্চেন মানে অঙ্ক শুরু করার আগেই বুঝতে পেরে গেছি যে কোনটা আমাদের ফিক্সড। যাই হোক, এবার কি বলেছে, আচ্ছা প্রত্যেকটা রডের ওয়েট কিন্তু সেম, বিকজ রেগুলার হিসাবে প্রত্যেকটা রডের লেন্থ সেম হবে, তাহলে কি প্রত্যেক রডের ওয়েটটাও সেম হবে। তাহলে এই 6টা রডের ওয়েট যদি সেম হয়, 6টা রডের ওয়েটটাকে আমি ডব্লিউ ধরছি, তাহলে পুরোপুরি আমাদের হেক্সাগনটার ওয়েটটা কত হচ্ছে 6W। এবারে রেগুলার হেক্সাগন যে কোনো বডির যদি টোটাল ওয়েটটা সেই বডির কোন পয়েন্ট দিয়ে কাজ করে, সেই বডির সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করে। আমার কোশ্চেনটা হচ্ছে যে এই বডির সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে কোথায়। তোরা বুঝতে পেরে গেছিস কিন্তু, ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পেরে গেছিস। এই বডির সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে তার লাইন অফ সিমেট্রির উপরে। তার মানে আমি বলতে চাইছি যে এই বডির এই যে রেগুলার হেক্সাগনটা আছে, সেই রেগুলার হেক্সাগনটার লাইন অফ সিমেট্রির উপরে তার সিজিটা লাই করবে। এবার তোরা বলবি, এটা তো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে লাইন অফ সিমেট্রি, যদিও আঁকাটা একটু ভুল হয়েছে। দেখ, লাইন অফ সিমেট্রি মানে কি, যে যেই লাইনটা বডিকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। দেখ এই লাইনের উপরে একটু বেশি বডি রয়ে গেছে, এটা থাকবে না, অবশ্যই আঁকার একটা ভুল আছে। তাহলে এই লাইনটাই কিন্তু আলটিমেটলি পুরো হেক্সাগনটার লাইন অফ সিমেট্রি, বিকজ উপরের পার্টটা যা নিচের পার্টটাও কিন্তু সেম, দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে। তাহলে এই লাইনের উপরেই কি বডির সেন্টার অফ গ্র্যাভিটি লাই করবে। আমার কোশ্চেনটা আলাদা। আমার কোশ্চেনটা এখন এটা হলো যে অলওয়েজ কি একটা বডির একটাই লাইন অফ সিমেট্রি থাকে না, একটা বডির অনেক লাইন অফ সিমেট্রি থাকতে পারে। তাহলে তোরা এই বডিটারই আরেকটা লাইন অফ সিমেট্রিকে আমি দেখাতে পারবি। তাহলে আমি দেখ, যদি এই লাইনটা ড্র করি, কারো কোনো প্রবলেম আছে? এই লাইনটা কিরকম লাইন? এই লাইনটা হচ্ছে এবি আর ইডির মিড পয়েন্ট দিয়ে পাস করা একটা ভার্টিক্যাল লাইন। এবার দেখ, এই লাইনটাও কিন্তু আলটিমেটলি বডিটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে, ঠিক আছে, ওকে। তাহলে এইটাও একটা লাইন অফ সিমেট্রি, এটাও কিন্তু একটা লাইন অফ সিমেট্রি। শুধু কি এই দুটোই লাইন সিমেট্রি আছে না, তুই যদি ডায়াগোনাল গুলোকে জয়েন করিস তাহলে তুই দুটো ইকুয়াল পার্টওয়ালা, একটু ভাবনা দেখ, এই ডায়াগোনালটা আমাদের পুরো রেগুলার হেক্সাগনটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে না। তাই এই পোরশনে একটু আমি এঁকেই দিই। এই পোরশনে যতটুকু এরিয়া আছে ওর কিন্তু এই পোরশনও সেম এরিয়া আছে। আবার যদি আমি এই ডায়াগোনালটাকে জয়েন করি তাহলে কিন্তু আমি সেম, ওটাও একটা লাইন অফ সিমেট্রি। তাহলে সিজিটাকে এই প্রত্যেকটা লাইন অফ সিমেট্রির উপরেই লাই করতে হবে, বিকজ সিজি অলওয়েজ লাইজ ইন দি লাইন অফ সিমেট্রি। বাট সিজি হবে বলতে ইউনিক, একটাই তো পয়েন্ট, এবার একটা পয়েন্টই এতগুলো লাইনের উপরে থাকতে হবে। তার মানে আমি কি এটা বলতে পারি যে এই যে লাইনগুলো আছে, যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে, সেই ইন্টারসেকশন পয়েন্টের উপরে কিন্তু আলটিমেটলি এই রেগুলার হেক্সাগনের সিজিটা লাই করবে। তাহলে একটাই সিজি, আবার সেই সিজিটাকে এই সবকটা লাইন অফ সিমেট্রির উপর লাই করতে হবে, বিকজ সিজিটা লাইন অফ সিমেট্রির উপর লাই করবেই করবে। একটা লাইন অফ সিমেট্রি আছে বাট সেই লাইনের উপর সিজি নেই, এটা কোনোদিন সম্ভবই না। তাহলে এই বডিটার দেখতে পাচ্ছি চোখের সামনে যে 4খানা লাইন অফ সিমেট্রি, তাহলে 4খানা লাইন অফ সিমেট্রির উপরে লাই করতে হবে। মানে কি 4খানা লাইন অফ সিমেট্রির যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে, সেই ইন্টারসেকশন পয়েন্টটাই হবে সিজি। তাহলেই একমাত্র কিন্তু সিজিটা সবকটা স্ট্রেট লাইনের উপরে ইন্ডিভিজুয়ালি লাই করতে পারবে। তাহলে আমি এটা তোরা কোশ্চেনটা এবার করতে পারিস, তাহলে কি 4খানা লাইন অফ সিমেট্রি অলওয়েজ সেম পয়েন্ট দিয়ে কাট করবে? হ্যাঁ, কাট করবে, সেম পয়েন্ট দিয়ে পরস্পরকে পাস করবে, করতেই হবে, আদারওয়াইজ এটাকে আমি লাইন অফ সিমেট্রি বলতে পারবো না। তাহলে একটা বডি অনেকগুলো লাইন অফ সিমেট্রি আছে, বাট সেই লাইন অফ সিমেট্রি গুলো একটা পয়েন্ট দিয়ে পাস করছে না, এটা সম্ভব না। এটা হচ্ছে বিখ্যাত থিওরি যে একটা বডি যদি একটার বেশি লাইন অফ সিমেট্রি থাকে তাহলে সেই লাইন অফ সিমেট্রি গুলোকে পরস্পরকে ইন্টারসেক্ট করতে হবেই, মানে কনকারেন্ট হতে হবে। তাহলে এই যে লাইন অফ সিমেট্রি গুলো আছে এগুলো হচ্ছে কনকারেন্ট। তাহলে দ্যাটস ওয়াই এর যে পয়েন্ট অফ কনকারেন্সি আছে, মানে যেই পয়েন্টে এরা গিয়ে পরস্পরকে মিট করছে, সেই পয়েন্টটা হচ্ছে এদের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমি দুটো একেই বুঝতে পেরে গেছিলাম, যদিও তবুও আমি বাদ এগুলো দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের সিজি। তাহলে এই সিজি থেকে পুরো বডির ওয়েট কত? পুরো বডির ওয়েটটা কত? 6W। তাহলে 6W ওয়েটটা কিন্তু আলটিমেটলি কাজ করছে।
আচ্ছা মিড পয়েন্ট গুলোর নামও দিয়ে দিয়েছি জানিস তো, এটা পি নাম দিয়েছে, এটাকে এল নাম দিয়েছে। ক্লিয়ার তো? আচ্ছা ফাইন। এবার তাহলে এটা বুঝতে পেরে গেলাম যে এখন বডির উপরে কোন ফোর্সটা কাজ করছে, 6W। এবার দেখি আর কি আমাদের বলে দিয়েছে। এবার দেখ, আচ্ছা কোশ্চেনটাই তো পুরোপুরি পড়া হলো না। আচ্ছা আগে দেখ কি করবে বলেছে, 6W হচ্ছে বডির টোটাল ওয়েট। এবার কোশ্চেন আরেকটা জিনিস বলে দিয়েছে যে যেই রডটা হরাইজন্টালের সাথে অ্যাটাচড আছে তার ঠিক যে অপোজিট রডটা আছে না, মানে এই পিকচারে ইডি রডটা, সেই ইডি রডের মিড পয়েন্ট থেকে আরো একটা ওয়েট W1 অ্যাটাচ করা আছে। তাহলে শুধুমাত্র কিন্তু পুরো বডির ওয়েট 6W না, এই রডটার উপরে আরেক মিডল পয়েন্টে আরেকটা ওয়েট কিন্তু আমাদের W1 অ্যাটাচ করে দিয়েছে। তাহলে এখন পুরো বডির ওয়েটটা কত, 6W প্লাস W1। তাহলে 6W প্লাস W1 হচ্ছে আমাদের পুরো বডির ওয়েট। আমাকে 6W এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে হবে, W1 এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে হবে। এন্ড এবার দেখি আমাদের কি বলেছে, so that the tension of the string is at, এবার আমাদের স্ট্রিং এর টেনশন বের করতে বলেছে, মানে এবার তো টেনশন বাই কাজ করবেই করবে। এটা হচ্ছে ইনএক্সটেন্সিবল স্ট্রিং না, মানে টেনশনের জন্য ওয়ার্ক ডান হবে। তাহলে টেনশনের জন্য ওয়ার্ক ডান হবে মানে টি টার্মটা আমাদের পুরোপুরি ইকুয়েশনে প্রেজেন্ট থাকবে। আগের অঙ্কটা থাকছিল না কেন, বিকজ টি টার্মের জন্য যে ওয়ার্ক ডানটা ছিল সেটা 0 হচ্ছিল, মানে ডেল অফ ওই যে স্ট্রিং এর লেন্থ ওটা 0 হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই টেনশনটা থাকছিল না। এখানে টেনশনটা থাকবেই থাকবে, বিকজ এখানে টেনশনের জন্য ওয়ার্ক ডান করবে, বিকজ এটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং না। সো টেনশনের ডাইরেকশন আমি দিয়ে দিয়েছি। এবার কি কাজ করবে টেনশনটা, টেনশন না দেখে আমাদের ভার্চুয়াল ওয়ার্ক কি করছে। তাহলে আমাদের তিনটে ফোর্স পেয়ে গেলাম, একটা ফোর্স 6W, একটা ফোর্স W1, একটা ফোর্স হচ্ছে T। তাহলে এই তিনটে ফোর্সের জন্য আলটিমেটলি ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে, ভার্চুয়াল ওয়ার্ক ডানের যোগফলটা কি হবে, 0 হবে, বিকজ বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে সবার আগে একটা লাইনে লিখছি টোটাল, লেখাটা কিন্তু পুরোপুরি বই থেকে, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। প্রথমে লিখছি আমি কি টেনশনের জন্য, টেনশনটা কোন স্ট্রিং এর উপরে কাজ করছে, FC। তাহলে টেনশন ইনটু ডেল অফ কার হয় রে, স্ট্রিং এর লেন্থ হয় তো CF। আর টেনশনের জন্য আগে এক পিস মাইনাস আসে না, তাহলে টেনশনের জন্য ওয়ার্ক ডান বের করলাম, ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করলাম, T ইনটু ডেল অফ স্ট্রিং এর লেন্থ আর আগে মাইনাস। এবার 6W আর W1 এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করতে হবে। এবার দেখ কি বলছি, কি বলেছিলাম, ওয়েটের জন্য অলওয়েজ, ওয়েটের জন্য অলওয়েজ আমাদের কি দেখতে হবে, দেখতে হবে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বের করার জন্য অলওয়েজ একটা ফিক্সড লাইন বা একটা ফিক্সড পয়েন্ট লাগে। এখানে কোন লাইনটা ফিক্সড, অঙ্কের প্রথমে বলে দিয়েছি কি এই x ড্যাশ মানে হরাইজন্টাল লাইন, বিকজ তুই যতই ডিসপ্লেসমেন্ট দে আলটিমেটলি কিন্তু হরাইজন্টাল লাইনটা বা এবি ডটটা কিন্তু সরবে না। তাহলে আমাদের হরাইজন্টাল লাইনটা ফিক্সড, মানে এই পুরো লাইনটা ফিক্সড। তাহলে ফিক্সড লাইনের উপরে বডি সিজি আছে নাকি নিচে বডি সিজি আছে, তার মানে উপরে বডি সিজি আছে। তাহলে ফিক্সড লাইনের উপরে যদি পুরো বডি সিজি থাকে তাহলে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে, নেগেটিভ। তাহলে কি করছি এখানে আমি, মাইনাস 6W ইনটু ডেল অফ। এবার কি লাগবে, যেহেতু লাইনটা নিচে আছে ফিক্সড লাইনটা, সো এই ফিক্সড লাইন থেকে কিন্তু জি এর কি লাগবে আমাদের, হাইট লাগবে। আর ফিক্সড লাইন থেকে জি এর হাইটটা কত রে, LG না, ভার্টিক্যাল হাইট তো। তাহলে হাইটটা হচ্ছে আমাদের LG, তাহলে ভার্চুয়াল হাইটটা কত হবে, ডেল অফ LG। তাহলে 6W এর জন্য কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক ডান বেরিয়ে গেছে। এবার কি W1 এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান, ফিক্সড লাইন থেকে W1 টা P পয়েন্টে অ্যাটাচ করা আছে, বলেছিলাম পয়েন্ট ওয়েট, এর কিন্তু আলাদা করে কোনো সিজি হয় না, যেমন পুরো বডির আলাদা একটা সিজি আছে জি, এটা কিন্তু পয়েন্ট ওয়েট, এটা পয়েন্টের মধ্যে অ্যাটাচ করা আছে। তাহলে এর কিন্তু আলাদা করে কোনো সিজি নেই, মানে P পয়েন্টে হচ্ছেই W1 ওয়েটটা সি। তাহলে P পয়েন্টে W1 ওয়েটটা আছে, তাহলে ফিক্সড লাইন থেকে W1 ওয়েটটার ডিসটেন্সটা কত বলতে পারি, মাইনাস W1 ডেল অফ LP ইকুয়ালস টু 0। তাহলে এবার আমাদের মেন কাজটা কি করে বুঝতে পেরে গেছি, টেনশনটা বের করতে হবে। তার আগে দেখতে হবে যে এই CF, LG আর LP লেন্থটা কত, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। এবার যেহেতু রেগুলার এক্স সমান কি বললাম, প্রত্যেকটা রডের লেন্থ সেম, সো না আমি না এখানে ধরছি AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DE ইকুয়ালস টু EF ইকুয়ালস টু FA ইকুয়ালস টু A।
রডের লেন্থ আমি এ ধরে নিয়েছি। এবার আমাদের কি বের করতে হবে, সিএফ এলজি এলপি এই লেন্থ গুলোকে আমাদের কনসিডার করতে হবে। লেন্থ অফ ইচ রড ইজ এ। আর আমি না এই যে বিসি যে রডটা আছে সেটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, এটা কনসিডার করে নাও। কেন থিটাটা কনসিডার করছি এক্ষুনি বলবো। আমাদের কিন্তু এলজির মানটা বের করতে হবে। তো এই যে লেন্থটা বের করার জন্য কিন্তু আমাদের কোন একটা ভেরিয়েবলের হেল্প চাই, আদারওয়াইজ এই মানটা বের করতে পারবো। তাহলে দ্যাটস ওয়াই আমি এই অ্যাঙ্গেলটা কনসিডার করলাম, যাতে আমি এলজি এলপি অ্যাজ ওয়েল অ্যাজ এফসি এই প্রত্যেকটা লেন্থ কিন্তু বের করতে পারি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা, তাহলে রডের লেন্থ তো পুরোপুরি এ তোরা বুঝতে পেরে গেছি, যেটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি কি কনসিডার করলাম, অ্যাঙ্গেল সিবিএক্স ইকুয়ালস টু হচ্ছে তো থিটা। ক্লিয়ার তো? ওকে, আচ্ছা এবার দেখ, এবার ভালো করে ব্যাপারটা বুঝবে কিন্তু। ওকে, আমাদের টেনশনের মানটা বের করতে বলেছে। তার এবার আমি এলজি বের করব, এলপি বের করব। আচ্ছা, এলজি বের করার জন্য না আমি সি পয়েন্ট থেকে এই হরাইজন্টালের উপরে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, নাম দিচ্ছি আমি সি এফ। সেম ভাবে আমি এফ পয়েন্ট থেকেও একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, নাম দিচ্ছি আমি আলটিমেটলি কি এফ এম। এবার দেখ, আমি বলতে পারি কি যে এল এম সি জি একটা রেক্ট্যাঙ্গেল, মানে এলজি এর লেন্থ যা হবে আলটিমেটলি সিএম এর লেন্থ সেম হবে। এবার দেখ, যদি সিবি এর লেন্থটা এ হয় আর এই অ্যাঙ্গেল যদি আমি থিটা কনসিডার করে নিই, তাহলে সিএম এর মানটা কত হবে, এ। কত হবে সিএম এর মানটা? তাহলে আমরা এলজি এখন বের করছি, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল অপটিক্স। এলজিটা হচ্ছে তো আলটিমেটলি এলজিটা হচ্ছে তো সিএম, মানে কি রে, এ সাইন থিটা। এটা পারপেন্ডিকুলার, এটা কি হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে তো সাইন থিটা, মানে কি পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস ইনটু সাইন থিটা। তাহলে সিএম ইকুয়ালস টু হোয়াট, এ সাইন থিটা। তাহলে এলজি এর মানটা আমি পেয়ে গেছি। নেক্সট কাজটা কি, সিএফ এর মান। আচ্ছা, এলজি মানটা তো পেয়ে গেলাম, আচ্ছা এলপি মানটা বের করি। এটা নিশ্চয়ই বলার দরকার নেই যে জি পয়েন্ট হচ্ছে কার মিড পয়েন্ট রে, এলপি মিড পয়েন্ট। জি পয়েন্ট হচ্ছে এলপি মিড পয়েন্ট। এটাকে কেউ প্রুফ করতে হবে? প্রুফ লেফট টু দি রিডার যা প্রুফ করবি যে সি জি পয়েন্ট হচ্ছে তোর পিএল এর মিড পয়েন্ট। ঠিক আছে, এটা অবশ্যই প্রুফ করতে হবে, এটা হাইফাই কিছু না, এটা খুবই ইজি। তাহলে এখানে জি পয়েন্ট হচ্ছে তোর পিএল এর মিড পয়েন্ট, প্রুফ লেফট টু দি রিডার। তাহলে জি পয়েন্ট যদি পিএল এর মিড পয়েন্ট হয়, তাহলে পিজি এর লেন্থ আর পিএল জিএল এর লেন্থ সেম হবে। মানে বলতে পারি আলটিমেটলি এলপিটা হচ্ছে 2a, বা বলতে পারি এলপিটা হচ্ছে তো 2gl, মানে কি 2a sin। তাহলে এলজিটা হচ্ছে a sin থিটা, এলপি হচ্ছে 2a sin থিটা। নেক্সট কাজটা আমাদের কি হচ্ছে, সিএফ এর মানটা বের করা। এবার সিএফ হচ্ছে এটা, সিএফ যদি এটা হয়, সিএফ মানে আমি কি বলতে পারি, একটু ভালো করে লক্ষ্য করতে, সিএফ মানে আমি কি বলতে পারি, এবি সিএফ যা হবে আলটিমেটলি এনএম কিন্তু সেম হবে। তাহলে সিএফ ইকুয়ালস টু হোয়াট, সিএফ ইকুয়ালস টু এমএন। আবার এমএন মানে কি, এবি প্লাস বিএম প্লাস কি রে, এ, সরি এএন। তাহলে এমএন মানে হচ্ছে এবি প্লাস বিএম প্লাস এন। এবার হাই রে, বিসিএম থেকে বিএম এর মান যা হবে, এএফ এন থেকে এন এর মানটা সেম হবে না? আরে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আলটিমেটলি তো এই অ্যাঙ্গেলটা থিটা। আমি তো যে কোনো একটা রডের হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কনসিডার করেছি। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি থিটা বলতে পারি। তাহলে আলটিমেটলি তো এইখান থেকে বিএম, বিকজ এর মানটা তো এ, তাহলে এখান থেকে বিএম এর মান যা হবে, এখান থেকে তো আলটিমেটলি এন এর মানটা সেমই হবে। মানে বলতে পারি এখান থেকে এবি প্লাস আলটিমেটলি 2bm, বিকজ এন আর বিএম এর মানটা কি আলটিমেটলি সেম। এবার এবি মানে কি, লেন্থ অফ দি রড। এটা কিন্তু একটা রড ইটসেলফ, রডের লেন্থ আমি কি ধরেছি, এ। আর বিএম মানে কত হবে, এটা যদি এ হয়, বেস বাই হাইপো ইকুয়ালস টু cos থিটা। তাহলে এটা যদি এ হয়, এটা যদি থিটা হয়, তাহলে বিএমটা কত হবে, এ cos থিটা। তাহলে আলটিমেটলি আমাদের সিএফ এর মানটা কত হচ্ছে, a প্লাস 2a cos থিটা, কিছুই না। এবার তুই জাস্ট এই ইকুয়েশন, এই লেন্থ গুলো নিয়ে এই 1 নম্বর ইকুয়েশনটা বসিয়ে, তাহলে কি ফ্রম 1
প্রত্যেকটা লেন্থ আমাদের বেরিয়ে গেছে, লেন্থ গুলো নিয়ে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে মাইনাস টি ইন্টু ডেল অফ সিএফ হোয়াট, সিএফ মানে কত হচ্ছে a প্লাস 2a cos থিটা মাইনাস 6w ডেল অফ এলজি কত হচ্ছে a sin থিটা মাইনাস w1 ডেল অফ কত হচ্ছে 2a sin থিটা ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে ফর্ম 1 প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক থেকে আসলো। এবার আমি এটা হালকা করে মুছে দিচ্ছি। তাহলে যেরকম আমি ফিক্সড লাইনটা পেয়ে গেছি, আমাকে তো এবার কোনটা ভেরিয়েবল সেটাও পেতে হবে। কি বলেছি অলওয়েজ, যে তুই সবার আগে পুরো বডিকে একটা ডিসপ্লেসমেন্ট দে, যেইটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবার তুই যদি পুরো বডিকে ডিসপ্লেসমেন্ট দিস, আলটিমেটলি সি পয়েন্ট, তারপর হচ্ছে তোর ডি পয়েন্ট, এফ পয়েন্ট নিজের পজিশনগুলো চেঞ্জ করবে না। আরে এবি নয় চেঞ্জ করলো না, বাট এবি যদি চেঞ্জ না করে তাহলে বিসিটা সি পয়েন্টে তো চেঞ্জ করতে পারে। বি পয়েন্টে এবি ডট এই বি পয়েন্টে কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া নেই, ঝালাই করে নেই, রিজিডলি অ্যাটাচ নেই, কিন্তু জাস্ট হিঞ্জড আছে, আলগাভাবে লাগানো আছে। তাহলে এবি ডটটা ফিক্স আমি মানছি, বাট বিসি আর সিডি তো নিজের পজিশন চেঞ্জ করতে পারে, মানে হালকা তো ওঠা বি পয়েন্টে লেগে থাকবে, বাট যেহেতু রিজিডলি অ্যাটাচ না জাস্ট হিঞ্জড, তাহলে কিন্তু বি পয়েন্টে বিসি ডটটা একটু ওঠানামা করবে। তাহলে সি পয়েন্টে যদি ওঠানামা করে বা যদি এফ পয়েন্টে ওঠানামা করে, আলটিমেটলি আমাদের এই থিটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। ভাব না, তুই ডিসপ্লেসমেন্ট দিলে রডটা হালকা ওঠানামা করলো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি থিটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখানে কোনটা ভেরিয়েবল রে? আমাদের এখানে যে অ্যাঙ্গেল থিটাটা আছে ওটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে যখন ডেরিভেটিভ করব তখন কি হবে? এটা হচ্ছে দেখ, এ তো কনস্ট্যান্ট 0, এখানে cos থিটার ডেরিভেটিভ কি মাইনাস sin থিটা, তাহলে কত হবে এখানে 2at sin থিটা এক পিস ডেল থিটা আসবে, বিকজ মাইনাস মাইনাস এ প্লাস, তো মাইনাস মাইনাস 6w, এটা কত হচ্ছে a cos থিটা, একটা কি হবে মাইনাস 6w a cos থিটা, আর কি হবে রে ডেল থিটা হবে। ডেল থিটা আমি একসাথে লিখে দেব, এখানে কত হচ্ছে মাইনাস 2a w1 cos থিটা, আলটিমেটলি আমি একসাথে কি লিখতে পারবো এটাকে ডেল থিটা ইকুয়ালস টু 0। এবার যেহেতু ডেল থিটা নট ইকুয়ালস টু 0 ইজ আরবিট্রারি, দ্যাটস ওয়াই ব্র্যাকেটের ভেতরের কোয়ান্টিটিটা কি হবে 0। তার মানে আলটিমেটলি কি হয়ে গেল, এটা 2at sin থিটা ইকুয়ালস টু, দেখ মাইনাস গুলোকে মধ্যে নিয়ে চলে যাচ্ছি, 6wa cos থিটা প্লাস 2aw1 cos থিটা। তাহলে টি এর মানটা কত আসছে? টি এর মানটা আসছে 6w প্লাস 2w1, দেখ এইগুলো কিন্তু কেটে গেছে, বাই 2 ইন্টু cot থিটা রে, ইন্টু cot থিটা। তাহলে cos থিটা বাই sin থিটা মানে কত হবে? cot থিটা হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এটা 3w প্লাস, আচ্ছা 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা তো আলটিমেটলি কেটে গেছে, তাহলে থিটা কত হচ্ছে 3w প্লাস w1 ইন্টু কি হবে cot থিটা, ঠিক আছে ওকে। এবার দেখ তোকে প্রুফ করতে বলেছে, show the tension of the each string is, এটা এখান থেকে মেইন অঙ্ক স্টার্ট, টেনশন তুই বের করে ফেলছিস। এবার বলছে show that the tension of each string is 3w plus w1 by root 3। তোকে না টেনশনের মানটা এটা করতে বলেছে। এবার দেখ কোশ্চেনে কি আমাদের থিটা অ্যাঙ্গেলটা বলে দেওয়া ছিল না? কোশ্চেনে যেই সব কোশ্চেনে অলরেডি অ্যাঙ্গেল গুলো বলে দেওয়া থাকবে না, সেই অ্যাঙ্গেল গুলো দিয়েই কিন্তু প্রুফটা আমাদের করতে দেবে। সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা বইতে আলফা মেনশন করে দিত, আমাদের কিন্তু আলফা দিয়েই প্রুফটা করতে বলতো, বাট এখানে কোনো অ্যাঙ্গেল মেনশন করে দেয়নি, আমি এখানে আরবিট্রারি অ্যাঙ্গেল থিটা ধরে নিয়েছি, তাহলে কি আমি অ্যানসারটা আলটিমেটলি থিটা দিয়ে রাখবো না? তার মানে আমাদের কি বের করতে বলছে? তার মানে আমাদের ইনইকুইলিব্রিয়াম এই থিটার অ্যাকচুয়াল মানটা বের করতে বলছে। যেইগুলো কোশ্চেনে দিয়ে দেয় আলফা বিটা গামা যাই বলিস, সেগুলো হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলোর অ্যাকচুয়াল মান।
সো আমাদের আর ওই মানগুলো বের করার দরকার নেই, মানে যখন আমরা নিজে থেকে একটা আরবিট্রারি অ্যাঙ্গেল কনসিডার করছি তখন তো আমাদের এই আরবিট্রারি অ্যাঙ্গেলটার অ্যাপ্রোপ্রিয়েট মান ইনইকুইলিব্রিয়াম এটা জানা দরকার। এখন আমরা ইনইকুইলিব্রিয়াম এই থিটার অ্যাপ্রোপ্রিয়েটলি মানটা বের করব। তার একটা ছোট্ট নোট বলে দিই, যদি একটা চতুর্ভুজ তো বলবো না, যদি এটা বাউন্ডেড আমাদের প্লেনার রিজিয়ন হয় যার n খানা সাইড আছে, সাইড ইকুয়ালস টু n, যেমন আমাদের ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে, কোয়াড্রিল্যাটারালের 4টে সাইড থাকে, পেন্টাগনে 5টা সাইড থাকে, হেক্সাগনে 6টা সাইড থাকে। সেরকমই ধরছি একটা আমাদের বাউন্ডেড প্লেনার রিজিয়ন আছে যেটা সব লাইন দিয়ে দিয়ে তৈরি, সেই বাউন্ডেড প্লেনার রিজিয়নটার n খানা সাইড আছে। তাহলে যদি n খানা সাইড থাকে কোনো বাউন্ডেড রিজিয়নের, তাহলে তার ইন্টারনাল অ্যাঙ্গেল, আচ্ছা এটা কিন্তু অবভিয়াসলি রেগুলার হতে হবে, রেগুলার ছাড়া কিন্তু বলতে পারবো না। আমি যে থিওরিটা বলছি ওটা কিন্তু পুরোপুরি রেগুলার যে আমাদের রিজিয়নগুলো আছে তার জন্য। যেরকম কি আমাদের হচ্ছে স্কোয়ার, আমাদের কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমাদের রেগুলার পেন্টাগন যার প্রত্যেকটা সাইডের লেন্থ সেম, রেগুলার হেক্সাগন যার প্রত্যেকটা সাইডের লেন্থ সেম, তাদের জন্য কিন্তু আমি বলছি। তাহলে সাইড n অ্যান্ড রেগুলার আমাদের কিন্তু বডিটা, তাহলে এর ইন্টারনাল অ্যাঙ্গেলটা হয়, বিকজ ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো তো সেম, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা হবে n-2/n ইনটু পাই। এটা ছোট্ট থিওরি, ক্লাস 9-10 এ ছিল সিবিএসই বলে। তাহলে একটা যদি এরকম কোনো বডি থাকে যার সাইডটা হচ্ছে n আর সেটা রেগুলার একটা বডি, তাহলে তার ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো কিন্তু হবে, ইন্ডিভিজুয়াল ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো কিন্তু হবে n-2/n। তুই চেক করে নে পারলে, তুই রেগুলার ট্রায়াঙ্গেল কর। রেগুলার ট্রায়াঙ্গেল মানে কি? রেগুলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তোর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার সাইড কত? 3টে, তাহলে এখানে বসিয়ে দে। তাহলে 3-2/3 ইনটু পাই মানে আলটিমেটলি পাই/3 না, মানে 60 ডিগ্রি। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তোর ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো কি হয়? 60 ডিগ্রি হয়। তুই স্কয়ার নিয়ে নে, স্কয়ারে কি হবে? n এর জায়গায় 4 বসাবি, তাহলে 4-2/4 মানে কি 2/4 মানে কি পাই/2। তাহলে আমাদের স্কয়ারের ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো কি হয়? পাই/2। তাহলে ইজিলি আমি হেক্সাগনের জন্য n এর জায়গায় 6 বসিয়ে আমি কিন্তু আলটিমেটলি ইন্টারনাল অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। মানে আমি কোন অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি ভাই? আমি না এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এটা তো ইন্টারনাল অ্যাঙ্গেল। এই থিওরিটা কিন্তু লিখে নাও, এই থিওরিটা কিন্তু অবশ্যই দরকার। তাহলে ইনইকুইলিব্রিয়াম, আচ্ছা আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা বলছি, লেট ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল CABC ইকুয়ালস টু আলফা। তাহলে আলফার মানটা কি হবে? যেহেতু মানে nটা হচ্ছে 6, তাহলে কি 6-2/6 ইনটু পাই, মানে হোয়াট? মানে হচ্ছে তোর 4/6 ইনটু পাই মানে কি 2π/3 মানে 120 ডিগ্রি। মানে একটা রেগুলার হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফলটা হয় 720 ডিগ্রি। বিকজ একটা 120, 6টা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে। তাহলে আলফার মানটা মানে এই অ্যাঙ্গেলটা আমার হলো 2π/3 আর পুরো অ্যাঙ্গেলটা কত? পাই। তাহলে আলটিমেটলি থিটার মানটা কত হবে? ইনইকুইলিব্রিয়াম। আচ্ছা ইনইকুইলিব্রিয়াম কি? থিটার মানটা কত আছে আলটিমেটলি? পাই মাইনাস আলফা মানে পাই মাইনাস 2π/3 মানে আলটিমেটলি কত? পাই/3। বইতে না ডিরেক্টলি ইনইকুইলিব্রিয়াম বলে থিটার মানটা পাই/3 বলে দেওয়া আছে, বাট এটা আসছে কিভাবে? আগে আমি আলফা মানটা বের করছি, তারপর আমি থিটার মানটা করছি। এবং কোশ্চেনটা হচ্ছে তাহলে কি আমরা ডিরেক্ট থিটার মানটা লিখতে পারবো না স্যার? অবশ্যই পারবো, ডিরেক্ট থিটার মানটা লিখতে কোনো সমস্যা নেই, বাট আসছে কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার এই জায়গাটা মুছছি আমি। তাহলে ইনইকুইলিব্রিয়াম আমি থিটার মানটা পেয়ে গেছি। তাহলে এখন ইনইকুইলিব্রিয়াম t এর মানটা কত হচ্ছে? 3w plus w1 cot pi/3 cot 60 মানে কত? 1/√3 মানে কত হচ্ছে? 3w plus w1 by √3। এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ফাইন, ওকে। অঙ্কটা ভালো করে দেখ, আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটায় আসছি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারেরই অঙ্ক, এক্সাম্পল 39।
এক্সাম্পল 39-এ চলে আয়। এক্সাম্পল 39টা ভালো করে বুঝতে পারলেই কিন্তু আলটিমেটলি কাজ শেষ। আর তোরা অবশ্যই 48-এর অঙ্কটা কিন্তু করবি। 48-এর অঙ্কটা আমি গ্রুপে ছোট্ট করে যে কোন জায়গাটা চেঞ্জ হলো সেটা আমি গ্রুপের মধ্যে রেকর্ডিং করে বলে দেবো। আলটিমেটলি তোরা এখন 39-এর অঙ্কটা কর। এটাই কিন্তু ভার্চুয়াল ওয়ার্কের লাস্ট অঙ্ক। আমি জানি যে ভার্চুয়াল ওয়ার্কে এমন কিছু কিছু অঙ্ক আছে যেগুলোতে আই থিঙ্ক বুঝতে মেনলি লেন্থটা বুঝতেই অসুবিধা হবে, যে লেন্থটা বা অ্যাঙ্গেলটা কনসিডার করছে কি হবে। সেই অঙ্কগুলো বিশ্বাস রাখ, যখন এই লকডাউনটা ছাড়বে অবশ্যই যখন ক্লাসটা আমরা আবার স্টার্ট করবো তখন আমি কিন্তু এগুলো বলে দেবো। সব চ্যাপ্টার আগে আমি চ্যাপ্টারের ওভারভিউ দিয়ে চ্যাপ্টারের একটা বেসিক আইডিয়া দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করিয়ে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, বিকজ সব অঙ্ক করে ভার্চুয়াল ওয়ার্কে 40খানা অঙ্ক আছে, তাহলে সব অঙ্ক করাতে গেলে কি আলটিমেটলি ভার্চুয়াল ওয়ার্কই চলবে। তাহলে আমি করিয়ে দিলাম বেসিক্যালি 9খানা অঙ্ক আমি করে দিচ্ছি, 9টা মতো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। বাদ বাকির মতো ওরা দেখবি, যেগুলো বুঝতে পারবি না অবশ্যই আমাকে গ্রুপের মধ্যে বলবি। যে অঙ্কগুলো বুঝতে পারছি না আমি গ্রুপের মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করবো। স্যার এই জায়গায় লেন্থটা কি করে বের করবো, এই জায়গায় এটা কি করে হলো, অবশ্যই বলে দেবো, আমি রেকর্ডিং করে বলে দেবো। বাট যখন আমি জানি যে কোনো অঙ্কের সমস্যা হতে পারে, বাট নাহলে আমাকে একটা পুরো ভিডিও বানাতে হবে সেই অঙ্কের। তোরা দেখ, যদি কোনো জায়গায় লেন্থ বা কিছু বুঝতে না পারিস কিন্তু গ্রুপের মধ্যে রেকর্ডিং করে বলবো, চিন্তা নেই। এবার আমি আসছি হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এক্সাম্পল 39। এটা করলেই ভার্চুয়াল ওয়ার্ক শেষ, নেক্সট দিন স্টেপ বাই স্টেপ স্টার্ট করব। যাই হোক, এবার 39 নম্বর অঙ্কে আসছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এন্ড ভালো অঙ্ক, সবথেকে বড় কথা হচ্ছে। যাই হোক, কি বলছে দেখ, 39 নম্বর আমি দিয়ে দিয়েছি এখানে অলরেডি। A smooth parabolic wire is fixed with its axis vertical and vertex downward. বলছে একটা তার আছে, তারটাকে প্যারাবোলিক শেপে কিন্তু পুরো তারটাকে আলটিমেটলি রাখা হয়েছে। ঠিক আছে, ওকে, মানে তারটা একটা প্যারাবোলা তৈরি করেছে। এবার প্যারাবোলা তো অনেক রকমের হয়, y স্কয়ার ইকুয়াল টু 4x, x স্কয়ার ইকুয়াল টু 4y, অনেক টাইপের প্যারাবোলা হয়। এখানে দেখি কোন প্যারাবোলার কথা বলেছে। A smooth parabolic wire is fixed with its axis vertical and vertex downward, মানে এমন প্যারাবোলার কথা এখানে বলে দিয়েছে যার অ্যাক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল আর ভার্টেক্সটা হচ্ছে কি ডাউনওয়ার্ড। তাহলে অ্যাক্সিসটা ভার্টিক্যাল, একটু ভালো করে পিকচার রাখবি। অ্যাক্সিসটা ভার্টিক্যাল, ভার্টেক্সটা ডাউনওয়ার্ড, মানে কি এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, এবার তারপর কি বলছে দেখ। আচ্ছা ওকে, এবার it is placed a uniform rod and in it is placed, মানে এর মধ্যে এটা একটা স্ট্রাকচার, ভাবিস না এটা বডি, এই তার দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়েছে। যেরকম তুই ইট দিয়ে দেওয়াল বানাস, তোর বাড়ির স্ট্রাকচার তৈরি করিস, সেরকমই কোন একটা বডিকে রাখার জন্য, যেরকম তুই তোর বাড়ি তৈরি করিস তুই নিজে থাকার জন্য, সেরকমই এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। যদি স্ট্রাকচারের মধ্যে আমি কোনো বডিকে রাখতে পারি, তাহলে এখানে কিন্তু বডিটা হচ্ছে আমাদের প্যারাবোলিক ওয়্যার না, এটা একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, এটা ফিক্সড একটা স্ট্রাকচার, মানে ডিসপ্লেসমেন্ট দিলে এই স্ট্রাকচারটা নড়বে না। এবার দেখ বলছে ইন ইট ইজ প্লেসড, মানে তাও বলছে এর মধ্যে একটা কি প্লেস করা হয়েছে, একটা ইউনিফর্ম রড প্লেস করা হয়েছে, যার লেন্থটা কত বলেছে 12 বলে দিয়েছে ওই লেন্থটা। তাহলে এর মধ্যেই তুই একটা ইউনিফর্ম রড রেখে দে। ঠিক আছে, নাম দিয়ে দিয়েছে এখানে এবি। তাহলে ইউনিফর্ম রড আমি এবি রেখে দিয়েছি। ইউনিফর্ম রড মানে সিজি কোথায় আছে, সিজি কিন্তু পুরোপুরি এটা মিড পয়েন্টে আছে। যাই এবার ওকে, so that for equilibrium the rod is either horizontal or makes with the horizontal and angle theta gives by cos square theta equals to 2a by l। বলছে যদি রডটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আলটিমেটলি রডটা হয় হরাইজন্টালটার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাই তো বলেছে এখানে। সো the rod is either horizontal, রডটা পুরোপুরি হরাইজন্টাল, মানে কি আমি যদি ধরে নিই যে রডটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে হয় থিটার মানটা তো 0 ডিগ্রি হবে, অথবা থিটার মানটা কত করে দিয়েছি, অথবা বলছে থিটার মানটা এমন একটা ভ্যালু হবে যার জন্য cos স্কয়ার থিটার মানটা হবে তো 2a by l।
তাহলে হয় তুই ইনইকুইলিব্রিয়ামে থিটার একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবি, রডটা পুরোপুরি হরাইজন্টাল করেছে, মানে কি রডটা হরাইজন্টালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আমি যদি রডটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা ধরে নিই থিটা, তাহলে থিটার মানটা একটা হবে তো 0 ডিগ্রি, অথবা থিটার মানটা এমন একটা ভ্যালু হবে যার জন্য cos স্কয়ার থিটার মানটা 2a/l হবে। এবার এলটা কোথা থেকে আসছে তুই বুঝতে পারে গেছিস, 12 বলে দিয়েছে নাকি, রডের লেন্থ কত বলে দিয়েছে, রডের লেন্থ তো 12 বলে দিয়েছে, হ্যাঁ 12 তো লেন্থ অফ দি রড, সো তুই এল মানে জানিস, বাট এটা কি কোশ্চেনে বলে দিয়েছে 4 এটা হচ্ছে লেন্থ অফ ল্যাটাস্ট রেক্টাম। প্যারাবোলার অলওয়েজ একটা ল্যাটাস্ট রেক্টাম থাকে, তাহলে এই 4 এটা হচ্ছে সেই লেন্থ অফ দি ল্যাটাস্ট রেক্টাম, যেরকম হয় না। আচ্ছা এই প্যারাবোলাটা যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, তাহলে এই প্যারাবোলার ইকুয়েশনটা কি x স্কয়ার ইকুয়ালস টু 4ay না, বিকজ 4 এটা হচ্ছে the length of the lattice rectum। যেহেতু 4 এটাকে length of lattice rectum বলে দিয়েছে, সো এই প্যারাবোলাটার ইকুয়েশনটা কি হবে, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। একদম নাম দিচ্ছি এটাকে। তাহলে প্যারাবোলার ইকুয়েশন পেয়ে গেছি, কি প্রুফ করতে হবে সেটা বুঝতে পেরে গেছি। তাহলে যেহেতু আমাদের অ্যাঙ্গেল নিয়েই প্রুফটা করতে বলেছে, সো রডটা ধরছি হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করেছে, আলটিমেটলি থিটা অ্যাঙ্গেল করেছে। এবার আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে কি দেখাতে হবে, আলটিমেটলি ভার্চুয়াল ওয়ার্ক ডানটাকে 0 দেখাতে হবে, সিম্পল জিনিস তো। তাহলে আমরা ভার্চুয়াল ওয়ার্ক ডানকে 0 দেখানোর জন্য কি করব, দেখব যে বডির মধ্যে কি কি ফোর্স কাজ করছে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা ভাই, এটা তো পুরোপুরি বুঝতে পেরে গেছিস, ফাইন। এবার সবার আগে দেখ জিনিসটা, এখানে বডি কোনটা, কি বললাম স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই প্যারাবোলাটা। এই স্ট্রাকচারটা কেন তৈরি করেছি, যাতে আমি এর মধ্যে একটা বডি রাখতে পারি। সেই বডিটা আমাদের কি, বডিটা আমাদের কিছুই না, এই আমাদের এবি ইউনিফর্ম রড। এখানে বডি বলতে শুধু আমরা কি বুঝতে পারছি, বডি বলতে শুধু হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউনিফর্ম রড। এবার ইউনিফর্ম রডের উপরে এই মুহূর্তে কোন ফোর্স কাজ করছে, অনলি একটাই ফোর্স কাজ করছে রে, তার ওয়েট। তাহলে এখানে একটাই ফোর্স কাজ করছে, ওয়েট। কি দেখাতে হবে আমি সেটা বুঝে গেছি, সেটা আমি মুছে দিচ্ছি এখন। তাহলে এই মুহূর্তে বডির ওয়েটটা হচ্ছে তো ডব্লিউ, আর ধরছি এই ওয়েট যে লাইনটা আছে, ওয়েটের যে লাইনটা আছে এটা বেঁকে গেছে, না এটা আঁকি ভালো করে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়েটটা, ঠিক আছে। তাহলে ওয়েট যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনটা সাপোজ হচ্ছে এই হরাইজন্টালটাকে এল পয়েন্টে কাট করছে। এবার তাহলে একটাই ফোর্স কাজ করছে, হুইচ ইজ ওয়েট। রিঅ্যাকশন গুলো কেন কাজ করছে না আর আমি বলবো না, রিঅ্যাকশন গুলো কাজ করছে, বাট তার জন্য ভার্চুয়াল ওয়ার্কডানটা কি ছিল। তাহলে এই মুহূর্তে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, যে টোটাল ভার্চুয়াল ওয়ার্কডানটা কি রে, 0। এবার টোটাল তো আর বলা দরকার নেই, বিকজ ফোর্স তো একটাই আছে ডব্লিউ। তাহলে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্কডান বের করতে গেলে কি কনসিডার করতে হবে, একটা ফিক্সড লাইন বা ফিক্সড পয়েন্ট। এখানে পুরোপুরি স্ট্রাকচারটা মানে প্যারাবোলাটা হরাইজন্টালের সাথে ও পয়েন্টে ফিক্সড। তাহলে ও পয়েন্টে যদি পুরোপুরি ফিক্স থাকে, তাহলে বলতে পারি এই যে প্যারাবোলাটা আছে এর ভার্টেক্সটা ফিক্সড, মানে এই যে আমাদের হরাইজন্টাল লাইন বা এক্স অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটা ফিক্সড, বিকজ আমি পুরো প্যারাবোলাটাকে তো হরাইজন্টালের সাথে ফিক্স করে দিয়েছি, ঠিক আছে। বডিকে যদি ডিসপ্লেসমেন্ট দিই তাহলে আলটিমেটলি কি প্যারাবোলাটা নড়বে, প্যারাবোলাটা কি স্ট্রাকচার একটা, এই হরাইজন্টাল লাইনটা পুরোপুরি আমাদের ফিক্সড। তাহলে এই হরাইজন্টাল লাইন থেকে আমি জি পয়েন্টের কি নেবো, আগে দেখবো যে জি পয়েন্টটা কোথায় আছে, উপরে না নিচে, উপরে আছে ফিক্সড লাইনে। তাহলে আমি এই এক্স অ্যাক্সিস থেকে জি এর হাইটটা কনসিডার করবো, সেই হাইটটা কত রে, এলজি। তাহলে এলজি যদি হাইট হয় তাহলে আমাদের ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্কডান কি হবে, উপরে থাকলে তো ওয়ার্কডান নেগেটিভ হয়, তাহলে মাইনাস ডব্লিউ ডেল অফ কত হচ্ছে এলজি ইকুয়ালস টু 0। তাহলে W ইনটু ডেল অফ LG ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি বলতে পারি যে ডেল অফ LG ইকুয়ালস টু what, 0। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। তাহলে এটা আমি এই মুহূর্তে 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবার আমাদের নেক্সট কাজটা কি সবাই বুঝতে পেরে গেছি, আমাদের কি করতে হবে, আমাদের LG এর মানটা এখন বের করতে হবে। তাহলে LG এর মানটা বের করার জন্য না আমি কি করছি দেখ, আমি না A পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি,
এদের নাম দিচ্ছি এ এম আর কি বিএন। তাহলে এটা যদি এ এম আর বিএন হয় তাহলে একটু ভাব, এর ঠিক আগের ভিডিওটাতে আমি এরকম টাইপের নাম পড়িয়েছি, এই এ বি এন এম একটা ট্রাপিজিয়াম তৈরি করছে না, চারটে সাইড আছে, দুটো সাইড প্যারালাল দুটো সাইড আনপ্যারালাল, মানে এটা কি তৈরি করবে? ট্রাপিজিয়াম তৈরি করবে। তাহলে এ বি এন এম ট্রাপিজিয়াম তৈরি করলো, তাহলে এই যে আমাদের এল জিটা আছে, জিটা হচ্ছে কিন্তু এবির মিড পয়েন্ট, এটা পুরোপুরি প্রুফ করে আমি দেখিয়ে দিয়েছিলাম। জিটা হচ্ছে তোর এবির মিড পয়েন্ট, জি যদি এবির মিড পয়েন্ট তাহলে এলটা কার মিড পয়েন্ট হবে? এম এন এর মিড পয়েন্ট, এটা কিন্তু প্রুফ করা আছে ভাই, দেখে নিস। তাহলে জি যদি তোর এবির মিড পয়েন্ট হবে, এল হবে তোর এম এন এর মিড পয়েন্ট, তাহলে এল আর জি যদি এই দুখানা সাইডের মিড পয়েন্ট হয়, তাহলে আমি এল জির মানটা আলটিমেটলি কি প্রুফ করেছিলাম? এবি প্লাস এম এন বাই হোয়াট? 2। তিনটে লেন্থ প্যারালাল, এম জিএল আর কি বিএন, তাহলে জিএল এর মানটা কত হবে? এম প্লাস বিএন বাই 2। তাহলে আমাদের এলজির মানটা বের করতে গেলে কি কি লাগবে ভাই? আমাদের লাগবে হচ্ছে এবি এর মান লাগবে, আর কি সরি এবি না, আহা এবি প্লাস এম এন কেন? এম প্লাস বিএন, সরি। তাহলে এলজির মানটা বের করতে গেলে কি লাগবে? এম প্লাস বিএন বাই 2 লাগবে। তাহলে এম প্লাস বিএন বাই 2 করব, তাহলে এম এর মানটা বের করব, বিএন এর মানটা বের করব, তাহলে আমি এখানে বসিয়ে দেবো। এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। ক্লিয়ার? ওকে। তাহলে m প্লাস bn বাই 2, বিকজ এই তিনটে লেন্থ কি প্যারালাল, তাহলে এর লেন্থটা হবে এই দুটো লেন্থের হাফ, এটা কিন্তু আগের ভিডিওতে প্রুফ করে দেওয়া আছে। ঠিক আছে, এবার m এটা কি করছি? ও পয়েন্টটাকে তো অরিজিন ধরে নিয়েছি, আর এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস। আর একটু খেয়াল কর, এ বি রড আমি বুঝলাম, বাট এর এ পয়েন্টটা আর বি পয়েন্টটা প্যারাবোলাটার উপরে আছে না, মানে রডের এন্ড পয়েন্ট দুটো তো প্যারাবোলাটার উপরে আছে। তাহলে বলতে পারি এ পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে প্যারাবোলার উপরে দুটো ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট বলা ভুল, আরবিট্রারি পয়েন্ট। মানে বলতে চাইছি যে রডের এন্ড পয়েন্টটা এবি আমি মানছি, বাট এ পয়েন্ট আর বি পয়েন্টটা কি রে? এ পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে প্যারাবোলাটার উপরই একটা পয়েন্ট। তাহলে এই প্যারাবোলার উপরে, প্যারাবোলার ইকুয়েশনটা কি? x স্কয়ার ইকুয়াল টু 4a। তাহলে এই প্যারাবোলার উপরে এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এর মধ্যে লিখছি না, since a comma b are the points in the, sorry in বলাটা ভুল হবে, on the প্যারাবোলা, কোন প্যারাবোলা? x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এই a পয়েন্ট আর b পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা আমাদের কি হবে বলতে পারি? আচ্ছা, যদি y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা হতো, তাহলে এর উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হতো? 80 স্কয়ার, 280 না? y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হতো? 80 স্কয়ার, 280। বাট যদি x স্কয়ার ইকুয়াল টু 4y এর উপরে কোনো এর প্যারাবোলার উপরে কোনো পয়েন্ট থাকে, তাহলে এই পয়েন্টের, এই প্যারাবোলার উপরে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হয়? আমি বলতে পারি a পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 2a_t1, a_t1 স্কয়ার। ওটা হচ্ছে 80 স্কয়ার, 280, যেটা y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য। এটা কি? x স্কয়ার ইকুয়াল টু 4ay আছে, সো এখানে 2a_t, 80 স্কয়ার। আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 2a_t2, a_t2 তার স্কয়ার। তুই বসিলে স্যাটিসফাই করছে কিনা? তুই x এর জায়গায় বসা না, কত হবে এটা? 4a স্কয়ার t1 স্কয়ার। তুই y এর জায়গায় a_t1 স্কয়ার বসে দেখ, 4a স্কয়ার t1 স্কয়ার। আলটিমেটলি এটা কিন্তু স্যাটিসফাই করলো, মানে এটা হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট বলতে পারি। এটা অবশ্যই স্যাটিসফাই করবে, যেখানে t1, t2 টা কি রে? আর নট ইকুয়ালস টু 0 প্যারামিটার, নন জিরো প্যারামিটার, তাহলে এটা অবশ্যই কিন্তু এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেট। সিম্পল জিনিস, ব্যাপারটা কিন্তু বুঝছিস। ওকে ফাইন। এবার তাহলে আমি এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেছি, ভালো করে বুঝবি জিনিসটা। তাহলে এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে x, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে একটু ভাব, এই বি পয়েন্টের কোঅর্ডিনেট আমি লিখে দিচ্ছি, 2 নম্বর ইকুয়েশনটা পড়ে লিখব। এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 2a_t1, 81 স্কয়ার। এটা কি?
282, তার স্কয়ার। এবার আমাকে বল আমাদের বের করতে হবে কি এলজির মানটা, আমাদের এম আর বি এর দুটোর লেন্থ কিন্তু বের করতে হবে। এবার এমটা কত হবে? আচ্ছা এমটা বলতে পারি এ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, একটা পয়েন্ট ওয়াই বরাবর যে ডিসটেন্স ট্রাভেল করবে ওটাই তোর কোঅর্ডিনেট নাকি? তাহলে এ পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে অরিজিন থেকে? এম ডিসটেন্স ট্রাভেল করেছে। তাহলে এমটাই এই এ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, আর বি পয়েন্টটা ওয়াই বরাবর বিএন ডিসটেন্স ট্রাভেল করেছে, তাহলে আলটিমেটলি বিএনটাই এই বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট। মানে বলতে পারি যেটা আমাদের এখানে 2 নম্বর ইকুয়েশন ছিল যে LG ইকুয়ালস টু হচ্ছে AM প্লাস BN বাই 2। এখানে AM টা হচ্ছে আমাদের A পয়েন্টের y কোঅর্ডিনেট মানে কি AT1 স্কয়ার, আর এখানে BN টা কি B পয়েন্টের y কোঅর্ডিনেট মানে কি AT2 তার স্কয়ার বাই কি 2। তাহলে LG এর মানটা বেরিয়ে গেছে AT1 স্কয়ার প্লাস AT2 স্কয়ার বাই 2। এবার দেখ একটা ছোট্ট খেলা খেলছি আমি, বলতে পারি এখান থেকে A বাই 4 2t1 স্কয়ার প্লাস 2t2 স্কয়ার, ঠিক আছে? এবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি ছিল বলতে পারি t1 প্লাস t2 তার হোল স্কয়ার প্লাস কি রে t1 মাইনাস t2 তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি LG এর মানটা কোন জায়গায় দাঁড়ালো? t1 প্লাস t2 তার মানের উপর, এন্ড কি t1 মাইনাস t2 তার মানের উপর। তার মানে আমার LG এর ভ্যালু বের করতে গেলে কার কার ভ্যালু লাগবে? t1 প্লাস t2 ভ্যালু লাগবে এন্ড t1 মাইনাস t2 এর ভ্যালু। ক্লিয়ার পুরোপুরি একটা? ফাইন, ওকে। এবার এটাকে আমি নাম দিচ্ছি 3 নাম্বার। তাহলে এখানে আমি LG লিখে দিচ্ছি আর বাদ বাকি উপরের কোশ্চেনটা আমি কি করছি মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এবার t1 প্লাস t2 আমাকে খুঁজতে হবে, t1 মাইনাস t2 আমাকে খুঁজতে হবে। এবার দেখ হেভি ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা সবার আগে আমি যদি বলি আচ্ছা দেখি কোন মানটা আমি পাচ্ছি, t1 প্লাস t2 পাবো নাকি t1 মাইনাস t2 পাবো? দেখ এবি রড মানলাম, বাট এবি একটা স্ট্রেট লাইন, এবি একটা স্ট্রেট লাইন বলতে পারি তুই লাইন সেগমেন্ট একটা। এবি স্ট্রেট লাইনটা হরাইজন্টালের সাথে মানে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এবি স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে? তাহলে স্লোপ অফ এবি ইকুয়ালস টু বলতে পারি রে আমি tan থিটা। আবার tan থিটা মানে বলতে পারি tan থিটা মানে কি স্লোপ মানে কি y2 মাইনাস y1 বাই কি x2 মাইনাস x1 মানে কি at2 স্কয়ার মাইনাস at1 তার স্কয়ার, এটা হচ্ছে y2 মাইনাস y1 বাই কি রে বাই কি x2 মাইনাস x1 মানে 2at2 মাইনাস 2at1। তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে এটা দেখতে ভালো করে, এটা বলতে পারি দেখ a তো কেটে যাবে, উপরে t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার আছে, তাহলে t2 প্লাস t1 ইনটু t2 মাইনাস t1, নিচে একটা কি আছে t2 মাইনাস t1 আছে, তাহলে কি হচ্ছে এটা আলটিমেটলি t2 প্লাস t1 বাই 2 হচ্ছে। আরে এটা বুঝতে পারলি তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে উপর নিচে দেখ a মাইনাস b টা কেটে যাচ্ছে, তাহলে t2 প্লাস t1 বাই 2 মানে t1 প্লাস t2 বাই 2 এর মানটা আমি কি পেলাম? এর মানটা আমি পেলাম t1 প্লাস t2 এর মানটা পেয়েছি আমি কত 2 tan থিটা। তাহলে t1 প্লাস t2 এর মানটা আমি পেয়ে গেছি। এবার কি লাগবে? t1 মাইনাস t2 এর মানটা আমার লাগবে। t1 মাইনাস t2 এর মানটা না আমি দুভাবে বের করতে পারি, ঠিক আছে? বইতে একভাবে করে দেওয়া আছে ওটা করছি, আর গ্রুপে আমি আরেকভাবে বলে দেবো, ওটা একটু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তাহলে t1 প্লাস t2 এর মানটা তোরা বের করে ফেলতে পেরেছিস। এবার নেক্সট কাজটা কি t1 মাইনাস t2 এর মানটা বের করো, আমি বের করার চেষ্টা করছি। এখানে উপরের কোশ্চেনটা মুছছি, এই এক নম্বরে কিন্তু বসাবো, এক নম্বরটা পরে আমি ইন্ট্রোডিউস করবো আবার, ওকে? এবার তাহলে t1 প্লাস t2 ইকুয়ালস টু এটা বেরিয়ে গেছে। এবার দেখ t1 মাইনাস t2 বের করতে গিয়ে আমি কি পন্থা অবলম্বন করব? ab এর লেন্থ 12 বলে দিয়েছে না, ab এর লেন্থ যদি 12 হয়ে যায়, আচ্ছা ab এর লেন্থ মানে তো a পয়েন্ট থেকে b পয়েন্টের ডিসটেন্স, তুই a পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, b পয়েন্টের কোঅর্ডিনেট জানিস, তো তুই a থেকে b এর ডিসটেন্স মানে তো বলতে পারিস তুই ab ডট এর লেন্থ।
তাহলে আমি কি এটা বলতে পারি এবি ইকুয়ালস টু রুট ওভার বা এবি স্কোয়ার, আমি বলছি এবি স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে এখান থেকে প্রথমে কি x2 minus x1 তার হোল স্কোয়ার মানে 2at2 minus 2at1 2at2 minus 2at1 তার হোল স্কোয়ার প্লাস at2 স্কোয়ার মাইনাস at1 স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তাহলে x2 minus x1 তার স্কোয়ার প্লাস কি y2 minus y1 তার স্কোয়ার। এবার নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে এবি মানে কি 2l মানে কি এটা 4l তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে, এটা হচ্ছে তার 4a তার স্কোয়ার হচ্ছে ইনটু t2 minus t1 তার হোল স্কোয়ার হচ্ছে, সরি t2 minus t1 তার হোল স্কোয়ার। আর এখান থেকে a স্কোয়ার, তো এটা a স্কোয়ার এটা আমি কি বলতে পারি দেখেন না t2 স্কোয়ার minus t1 স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কে ভেঙে দিয়ে বলছি t2 প্লাস t1 তার হোল স্কোয়ার ইনটু t2 মাইনাস t1 তার হোল স্কোয়ার। আর খুব অবাকভাবেই তুই প্রথমে a স্কোয়ারটা কমন নিয়ে এদিকে পাঠিয়ে দে এন্ড t2 মাইনাস t1 এর হোল স্কোয়ারটাও কিন্তু তুই কমন নিয়ে, তাহলে কি পাচ্ছিস 4l স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু t2 minus t1 তার হোল স্কোয়ার ইনটু এখানে একটা 4 পাচ্ছিস না 4 প্লাস আর কি পাচ্ছিস দেখ t2 প্লাস t1 তার হোল স্কোয়ার পাচ্ছিস। ওকে ক্লিয়ার তো, তুই কমন নিয়ে দেখ না তাহলে তুই বুঝতে পেরে যাবি এখানে 4 আছে এখানে t2 প্লাস t1 তার হোল স্কোয়ার আছে। এবার t2 প্লাস t1 মানে কি 2 tan থিটা, তাহলে t2 plus t1 তার হোল স্কয়ার মানে কি হবে 4 tan স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি 4l স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু t2 minus t1 তার হোল স্কয়ার। এটাকে একটু বক্স করে দিই আমি। এখানে যদি খুব ভুল না হয় একটু ডিরেক্টলি করার চেষ্টা করছি আমি, এখানে তো 4 আসছে 4 তো আসছে এখানে 4 tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে 4 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে এটা sec স্কয়ার থিটা হয়ে যাবে না। তাহলে আলটিমেটলি 4 আর 4 এখান থেকে কেটে গেল, তাহলে t2 minus t1 তার হোল স্কয়ারটা কি হচ্ছে sec স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে l স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার থিটা। sec স্কয়ার দিয়ে তুই এটাকে ভাগ করে দে, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 4 4 কেটে গেল এখান থেকে, এই 4 এই 4টা কেটে গেছে, তাহলে l স্কয়ার বাই a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা। এবার তুই t2 প্লাস t1 এর মানটা জানিস অ্যাজ ওয়েল অ্যাজ কি জানিস তুই এই t2 মাইনাস t1 তার হোল স্কয়ার এর মানটাও কি জানিস অ্যাকচুয়ালি তো হোল স্কয়ারটাই চাই, তোর বেকার তোর এখানে রুট করে লাভটা কি আছে। তাহলে এই মানটা আর এই মানটা আমি এখন কোথায় বসাবো, ঠিক 3 নম্বরে বসাবো, বিকজ আমার lg চাই। lgটা কেন চাই, বিকজ আমাদের এখানে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক মানে 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল del of lg equals to 0, এটা ছিল আমাদের কি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে ওকে, তাহলে এই মুহূর্তে আমরা lg এর মানটা বের করতে তৎপর। তাহলে lg এর মানটা আমি বের করব হচ্ছে এই জায়গা থেকে। তাহলে lg equals to কি হচ্ছে, lg মানে হচ্ছে a by 4 তো আছেই বাইরে ভেতরে, আচ্ছা কিন্তু এটা কিন্তু l স্কয়ার t1 plus t2 তার হোল স্কয়ার মানে কত হচ্ছে 4 tan স্কয়ার থিটা প্লাস এটা মানে কি হচ্ছে l স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই lg এর মানটা আমি কোথায় বসাবো 1 নম্বরে। তাহলে from 1 del of lg তোর 0, তাহলে তুই এটাকে কি করবি এই মুহূর্তে দেখ lg যদি বসিয়ে দিস তুই এখানে, তাহলে a by 4 টা না 0 থেকে কি ওটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে তুই জাস্ট তুই ভেতরের পার্টটাকে ডেরিভেটিভ করছিস। এবার দেখবো ফিক্সড লাইন বা ফিক্সড পয়েন্ট তো বুঝতে পেরে গেছি। এবার দেখি বডিকে যদি ডিসপ্লেসমেন্ট দিই, বডি মানে কি এখানে জাস্ট রডটা, কিন্তু তাহলে আমি যদি এবি রডটাকে ডিসপ্লেসমেন্ট দিই আলটিমেটলি কি চেঞ্জ হবে, এবি রডটা এখানে ওঠানামা করবে না,
এবি ডট যদি এখানে ওঠানামা করে আলটিমেটলি থিটা অ্যাঙ্গেলটা আমাদের চেঞ্জ হবে। তাহলে এখানে থিটাটা কি ভ্যারিয়েবল, তাহলে ডেরিভেটিভ করছি আমি থিটা রেসপেক্টে। তাহলে কত হচ্ছে এখানে 8 tan থিটা, tan স্কয়ার থিটাকে আমি ডেরিভেটিভ করছি। tan স্কয়ার থিটা গুলো কত হবে 2 tan থিটা ইনটু what sec স্কয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা এখানে এটা কত হচ্ছে cos স্কয়ার থিটা আছে কিন্তু এখানে, তাহলে কত হচ্ছে এটা মাইনাস 2l স্কয়ার বাই a স্কয়ার cos থিটা ইনটু sin থিটা। তার সাথে কি পড়ে থাকবে রে একটা ডেল থিটা থাকবে ইকুয়ালস টু what 0। এবার সবাই জানে ডেল থিটা নট ইকুয়ালস টু 0 ইজ আরবিট্রারি, দ্যাটস ওয়াই ভেতরের পার্টটা কি হবে 0। তাহলে ভেতরের পার্ট যদি 0 হয়ে যায় তাহলে কত হচ্ছে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি অবশেষ আগে তো কি আমি কমন নিতে পারছি। তার আগে এখান থেকে যদি আমি আচ্ছা 2 কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দেই তাহলে 4 বলতে পারি sin থিটা বাই cos কিউব থিটা। তো sin থিটা বাই cos থিটা sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার মানে আলটিমেটলি কি হবে cos কিউব হবে। এক মিনিট মাঝখানে টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছিল, ঠিক আছে একটু ফলো করে জিনিসটা হবে। তাহলে 4 sin থিটা বাই cos কিউব থিটা মাইনাস 2 আচ্ছা 2 তো থাকবে না বিকজ 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে l স্কয়ার বাই a স্কয়ার cos থিটা ইনটু sin থিটা ইকুয়ালস টু 0। তাই তো? তাহলে এবার এই মুহূর্তে যদি আমি sin থিটাটা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে 4 বাই cos কিউব থিটা মাইনাস l স্কয়ার বাই a স্কয়ার ইনটু কি cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 0। তাহলে একটা বাড়ি কি আসবে sin থিটা ইকুয়ালস টু 0 আসবে। এবার sin থিটা ইকুয়াল টু 0 মানে কি থিটা ইকুয়ালস টু 0। তাহলে তো দেখ একটা পার্ট কিন্তু কমপ্লিট। তোকে কি দেখাতে বলছিল যে ইনইকুইলিব্রিয়াম হয় রডটা হরাইজন্টাল থাকবে, থিটা ইকুয়াল টু 0 মানে কি দ্য রড AB is what is horizontal। আর or এর পার্টটা কি আসছে 4 বাই cos কিউব থিটা ইকুয়ালস টু 4 বাই cos কিউব থিটা ইকুয়ালস টু l স্কয়ার বাই a স্কয়ার cos থিটা। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 4a স্কয়ার বাই l স্কয়ার। তাহলে আলটিমেটলি cos স্কয়ার থিটার মানটা কত আসছে 2a বাই l। তাহলে যেই দুটো প্রুফ আমাদের করতে দিয়েছে ওই দুটো কিন্তু আমরা করে ফেলেছি। একটা পার্টে বললো হচ্ছে রডটা হরাইজন্টাল যেখানে থিটা ইকুয়ালস টু 0, আরেকটা পার্টে বলছো যে থিটার আমরা এমনটা বানাবে যার জন্য cos স্কয়ার থিটার মানটা কি হবে 2a বাই l। ভার্চুয়াল ওয়ার্ক শেষ। এছাড়াও আমি আমার নিজের পার্সোনাল অফলাইন গ্রুপে অনেক কিছুই বলে দেবো যে বিভিন্ন অঙ্কের